আমরা গতকালকে কোন পর্যন্ত ক্লাস করেছিলাম? সুইচ পর্যন্ত। সুইচ। সুইচ পর্যন্ত। তাহলে তো অর্ধেকের বেশি হয়েই গেছে। আজকে তো আপনাদের রিল্যাক্স ক্লাস তাহলে। আমরা দেখব কি লুপ, ফাংশন, অ্যারে, সুপার গ্লোবাল। আচ্ছা, তো আমরা এখানে আছি আপনাদের এখানে ওদের ফাইলের নামটা কি ছিল একটু দেখে নিই। ফাংশন লিখছিলাম, তাহলে আপনাদের এখানে লুপ হবে। লুপ খুব মজার একটা জিনিস। যেহেতু লুপ দিয়ে শুরু করতেছি, তাই তো? তাসফিক ভাই আছেন তো? জি স্যার। আচ্ছা, আপনি খেয়াল রাখবেন যে আমাদের জাভা স্ক্রিপ্টের সাথে লুপের কি সম্পর্ক এখানে, ঠিক আছে? একই রকম কিনা, জি কোনো স্যার। ডিস্টেন্স আছে কিনা। যদি থাকে, ডিস্টেন্স যেটা থাকবে সেটা বলবেন যে জাভা স্ক্রিপ্টে এরকম, ঠিক আছে? আচ্ছা। ওকে, তো আমরা চলে যাচ্ছি সুইচ। সুইচটা আগের দিন আমরা দেখেছিলাম যে ক্যালকুলেটর বানানো যায় না, নাকি? একটু কথা বলেন। জি স্যার। আপনারা ঘুমাই গেলে আমিও ঘুমাই যাব, ঠিক আছে? আমার আজকে কিন্তু প্রচুর ঘুম চোখে। আপনার ঘুমাই যাওয়ার আগেই আমি ঘুমাই যাব। আমাকে জাগায় রাখবেন, আমি স্পিডে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। জেগে আছে ভাইয়া, অসুবিধা নাই। ক্লাস শেষে এই ঘুমানো নিয়ে একটা কথা বলবো, একটা গল্প আছে ছোট, হ্যাঁ? মজার একটা গল্প আমার নিজের লাইফের, বলবো। মনে করাই দিলে বলবো, নাহলে বলবো না, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কোথায় আছি? লুপ তৈরি করলাম। আচ্ছা, এই লুপ ফোল্ডারটাকে আমি নিয়ে চলে যাচ্ছি আমার, কি জানি নাম এটা, সাবলাইম টেক্সট। ক্লাস 4, লুপ, পিএইচপি। লুপ 4 প্রকার। কয় প্রকার? পিএইচপি তে লুপ কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এই লুপগুলো আসলে কি? লুপ ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা যারা কি বলে ভিডিও এডিটিং এর সাথে কাজ করছেন না, বা মানে পরিচিত যারা, বা আপনারা অডিও গানে অনেক সময় আমরা করি না, ওই যে একই গান বারবার বাজার জন্য করে দেই না? জি স্যার। মানে লুপটা মানে কি, পুরোটা একবার ঘুরে আসা। যেমন এরকম, মানে ঘুরে একই জায়গায় বারবার আসা। যেমন ধরেন এরকম, সবার জন্য বোঝানোর জন্য এটা করতেছি, ঠিক আছে? অনেকেই বুঝতেছেন যে লুপটা আসলে কি। এই যে বিষয়টা, এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু, ঘুরে আবার এই পয়েন্টেই, মানে এই পয়েন্টেই আসলাম আর কি, আবার এরকম ঘুরতে থাকলাম। রিপিট যাকে আপনি বলেন। হ্যাঁ, রিপিট তো এটা হয়ে যাচ্ছে। রিপিটের মতো, কিন্তু রিপিট না। বিষয়টা হচ্ছে এটা একটা লজিকের কারণে ঘুরে, হয়তো এটা একটা লজিকের মাধ্যমে ঘুরে, হয়তো ঠিক আছে? এটা হচ্ছে লজিকের মাধ্যমে ঘোরে, ঠিক আছে? লজিকটা এরকম যে একটা মান দিলাম, যে এক্স এর মান 1, এক্স এর মান কত? হ্যালো, এক্স এর মানে 1। এক্স এর মান 1। এখন আমি একটা লজিক দিলাম যে এক্স এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর থেকে ছোট অথবা সমান, 10 এর সমান। হ্যাঁ, 10 এর থেকে ছোট অথবা সমান, বুঝা গেছে? ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, ততক্ষণ পর্যন্ত এই ঘুরে ঘুরে আসার ব্যাপারটা চলতে থাকবে, এবং একের পর এক দেখাবে। এবং এই কি দেখাবে এটা আমরা মানে কি দেখাবে এটা আমরা বলে দিব হচ্ছে এই লুপের যে ব্লকটা আছে তার মধ্যে। আমরা যদি একটু দেখি, আমরা প্রথম যে লুপের কথা, আমরা লুপটা একটু দেখি আসলে কি, এটা একটা মেশিং এর মতো চলতে থাকে।
ঘুরে ঘুরে চলে, ঠিক আছে? তা আমরা এখানে চলে আসছি লুপ। লুপ কয় প্রকার দেখা যাচ্ছে? 4 প্রকার লুপ আছে। কয় প্রকার? হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ। আর এটা হচ্ছে লুপের মধ্যে কিছু কাজ আছে সেটা। ওটা খুব বেশি সবসময় আমাদের হাতে পড়ে না আরকি। যাই হোক, হোয়াইল লুপ। আমরা একটা জিনিস বলছি, লুপ সবসময় কন্ডিশন নিয়ে চলে। কি নিয়ে চলে? কন্ডিশন। কন্ডিশন নিয়ে চলে। হোয়াইল লুপ, হোয়াইল শব্দের অর্থ কি? কে বলতে পারবেন? যখন যখন শুধু যখন না আর একটু কিছু বলা যায় সাথে? যতক্ষণ, এরকম কখনো কিছু? কখন যখন তখন এটাই। আচ্ছা, যখন বা যতক্ষণ এরকম কিছু? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? যতক্ষণ। হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে। তো এখানে এই লুপের অর্থটা হচ্ছে এরকম যে যতক্ষণ পর্যন্ত, এরকম বিষয়টা এরকম, ঠিক আছে? তো আমরা যদি লিখি যে এখানে একটু লিখে নেই ইকো h3 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 ওকে h3, তারপর হচ্ছে হোয়াইল লুপ। না, আমরা কোথায় আছি? হোয়াইল লুপে। PHP class 4. হোয়াইল লুপে আছি। HR ইকো HR। আমরা এটাকে যদি আমরা প্লে করি, জ্যাম্প কোথায়? জ্যাম্প ওপেন আছে, অ্যাপাচি ওপেন অবস্থায় আছে। আমরা এখানে লিখি লোকাল হোস্ট, তারপর আসতেছে এলইডিপি কোথায়? বেসিক্স ক্লাস 4 লুপ। পিএইচপি হোয়াইল লুপ, ঠিক আছে? এই হোয়াইল লুপটা লেখার নিয়ম কি? প্রথম হচ্ছে কন্ডিশনের সাথে লিখতে হবে হোয়াইল। হোয়াইল এটা বাদ দেন, এখানে কি? হোয়াইল লিখে এখানে কন্ডিশন লিখতে হবে। ইফ লিখে যেরকম কন্ডিশন লিখতাম না আমরা, হোয়াইল লিখে কন্ডিশন লিখতে হবে। বোঝা গেছে? কন্ডিশনটা এরকম, ফার্স্ট আপনি একটা মান ধরে রাখলেন, x সমান 0 বা 1, হোয়াইল x হোয়াইল x হচ্ছে কত? এটার মানে কি বলেন তো? less than equal to less than equal Less than বা ছোট। x যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট অথবা 10 এর সমান, ততক্ষণ পর্যন্ত এই ব্লকের মধ্যে যা আছে তাই বারবার দেখাতে থাকেন। এটা একটা ম্যাশিং না? তাহলে এটা একটা ম্যাশিং তো, জি ভাই, ম্যাশিং এর মতো বলে দিছে এই x এর মান তো 1, যতক্ষণ পর্যন্ত এই x এর মান 10 থেকে ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই ভিতরে যা লেখা আছে তাই লেখা দেখাবেন। এর ভিতরে আমরা লিখে দিলাম ইকো this is the title, this is the title 1। এবার কথা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের একটা ব্যাপার আছে। আমরা আমরা যে কথাটা বলতেছি, যতক্ষণ সজীব- পর্যন্ত
স- যতক্ষণ পর্যন্ত সজীব ভাই মাইক্রোফোন ডিস্টার্ব করে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত x এর মান এই 10 এর থেকে ছোট অথবা সমান 10 এর সমান, এই কথাটা বলতেছি, কিন্তু আমরা এটা বলতেছি না যতক্ষণ পর্যন্ত কেন হবে। এটার আবার কি মান পরিবর্তন হবে নাকি একা একা, নাকি? x এর মান তো এক, তা যতক্ষণ পর্যন্ত মানে কি? আমরা এখানে এই লুপটা, এই যে মেশিংটা বারবার ঘুরবে, এর মধ্যে আমরা লিখে দিচ্ছি x প্লাস প্লাস। এই শব্দের অর্থ কি? এক্স এর মান প্রত্যেকবার এক এক করে বাড়বে। মানে এই মেশিংটা যতবার ঘুরবে, যতবার এই মেশিংটা এখানে আসবে পড়বে, আবার এখানে আসবে পড়বে, প্রত্যেকবার একবার করে এক যোগ করে করে নিয়ে আসবে। এই ব্লকের মধ্যে তখনই ঢুকবে যতক্ষণ পর্যন্ত এই লজিক ঠিক থাকবে। পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, জি পোস্ট স্যার। ইনক্রিমেন্ট, রাইট। তো এখন যদি এটা জি ভাইয়া। এটা যদি এখানে লেখা হয় যে হোয়াইল মেশিংটা পড়া শুরু করছে, হোয়াইল এক্স যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট অথবা সমান, তাহলে ব্লকে ঢোকো। প্রথমবার আসলো এক নিয়ে, কত নিয়ে আসলো? এক্স এক। 10 এর থেকে ছোট অথবা সমান, ছোট সমান তো না, তা দিস ইজ দা টাইটেল 1, এটা লিখলো। দিস ইজ দ্য টাইটেল 1 বাট দিস ইজ দ্য টাইটেল। এটা যেই একবার শর্ত মিললো, এটা একবার ইকো করলো, ইকো করে এখানে এসে এক্স এর মানের সাথে আরো এক যোগ করলো। এক্স এর মানের সাথে কত যোগ করলো? এক যোগ করলো। এক। আবার আবার মেশিংটা এখানে যায় বসলো, এখানে এসে বসলো, তাহলে একের সাথে এক যোগ করে এখানে কত হয়েছে? 2। এক্স এর মান এখন কত? 2। 2। তাহলে 2ও এই লজিকের মধ্যে চলে। আবার এই লেখাটা দেখালো, আবার কি করলো? আবার এক যোগ করলো, 2 এর সাথে এক যোগ করলো, 3 হলো। এখানে যে আবার পরের বার যখন ঢুকলো তখন 3 নিয়ে ঢুকলো। ঠিক এইভাবে এই লুপটা বারবার ঘুরতে থাকবে। বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছেন এটা ঘুরবে কিভাবে? আমরা যদি জি এটাকে স্যার। শো করি তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যদি আপনি এটাকে এই ভেরিয়েবলটাকে এনে বসাই দেন, এই ভেরিয়েবলটাকে এর মধ্যে ডিরেক্ট বসাই দেন অ্যাজ এ টেক্সট, অ্যাজ এ টেক্সট এটাকে বসাই দেন, তাহলে কি করতেছে দেখেন, 1 2 3 4 করে 10 পর্যন্ত দেখাচ্ছে, তাই না? তার মানে এটা প্রমাণ হচ্ছে ও যে ঘুরতেছে, এটা আমরা প্রমাণ পাচ্ছি। প্রথমবার এক নিয়ে আসলো, এক দেখাই দিল, এই যে এক দেখাই দিল, এক দেখাই দিল। পরের বার এখানে এসে একের সাথে এক যোগ হলো, এটা তো এক, সাথে আর এক যোগ হলো 2। এবার 2 নিয়ে আসলো, এখানে 2 বসাই দিছে। আবার এলেনে এসে 2 এর সাথে আর এক যোগ করছে 3, এখানে এসে 3 বসলো, আবার এক যোগ করলো, এই 3 দেখাই দিল। আবার এখানে এসে 3 এর সাথে এক যোগ হলো 4, এই 4 আবার এখানে বসলো, লজিক এখনো ঠিক আছে। এইভাবে যখন 9 9 এখানে দেখালো, 10 এখানে দেখালো, যখন 10 মানে 10 হচ্ছে সমান সমান লজিকে পড়ে গেছে, ছোট অথবা সমান। তো 10 তো ছোট অথবা সমান মানে সমান সমান। এখানে যে 10 দেখালো, তারপর এখানে 10 এর সাথে আর এক যোগ করলো 11, এবার এখানে এসে পড়লো কত? 11। এবার কি লজিক ঠিক আছে? না, না না ভাই, স্যার, লজিক ঠিক নেই। তাহলে আর কি ওই ব্লকে ঢুকবে? ঠিক নেই। বের হয়ে যাবে। না। তাহলে আর ব্লকে ঢুকবে না। কথা বোঝা গেছে? না, কথাটা কি বোঝা গেছে? এই দেখেন, এইখানে আর ঢুকবে না, এই যে লজিকটা চেঞ্জ হয়ে জি গেছে, ভাইয়া। নাই। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে বিষয়টা নিয়ে? যখন সে ব্লগে ঢুকবে না, অর্থাৎ যখন যখন সে ব্লকে ঢুকবে না, অর্থাৎ লজিকটা যখন আর ট্রু হচ্ছে না, হ্যাঁ, তখন কি করবে? এখানে কি এলস কোনো কন্ডিশন আছে? লজিক যখন
কন্ডিশন দেখেন লজিক এখানে আমরা প্রথমে যদি এরকম বলে দিতাম যে শুরুতেই 11 কত শুরুতেই 11 তাহলে লজিকটা তো মিলেই নাই মিলছে 11 মিলছে মেলে নাই শুরুতেই মেলে নাই তখন ওরা কিছুই দেখাবে না না দেখেন লুপটা চালুই হয় নাই লুপটা চালুই হয় নাই কিন্তু যখন এটা 1 বা 0 তখন কিন্তু চালু হচ্ছে এবং চালু হয়ে কি করতেছে যেহেতু এই কন্ডিশন মিলে গেছে সে তো এখানে এসে প্রথমে 0 কে শো করে কারণ 0 মানটা নিয়ে আসছে তো তাই না 0 এর সাথে এখানে এসে 0 আবার 1 যোগ করে দেয় এবার এখানে এসে 0 আর 1 মানে কত 1 এখানে 1 বসে সে একটাকে আবার শো করে এইভাবে ঘুরতে থাকে বুঝতে পারছেন সবাই জি ভাইয়া ওকে তাহলে এটা ভাইয়া আমাদের কি কাজে লাগে ডিজাইনের ক্ষেত্রে কখন কাজে লাগে এটা একটু দেখবো জি ভাইয়া দেখবো। মজার জিনিস এই জন্যই দেখবো যে ভাই জীবনে একটা মানে নেক্সট টাইম আপনার কখনো ভুল হবে না এই জন্য দেখবো জিনিসটা হ্যাঁ টুটুল ভাই বলেন এই যে দিস ইজ দ্য টাইটেল এখানে ওই যে আপনার এটা আনার কারণটা কি ভাইয়া ওই যে ডলার সাইন দিয়ে এক্সট্রা আমরা এই মানটা দেখতেছি মানে এই যে লুপ হচ্ছে এটার যে মান জি বাড়তেছে এটার যে মান জি বারবার বাড়তেছে এটা দেখার জন্য আমরা এখানে দিয়ে দিছি এই দেখেন এখানে দেখাচ্ছে 1 0 1 একবার এটা যতবার লুপ হয়েছে ততবার 1 করে যোগ হয়েছে এটার সাথে দেখছেন এক্স এর সাথে জি জি এটার জন্য আমরা যদি ওটা ওখানে না দিতাম তাহলে কি এটা আসতো না না তাহলে আসতো না ও খালি লুপ করতো এই ব্যাপারটা বারবার ঘুরতে থাকতো কিন্তু এখানে কোনো কিছু আসতো না জি আচ্ছা ওকে বুঝতে পারছেন এখন মজার একটা বিষয় দেখি চলেন আমরা একটা HTML ডিজাইন করি আসেন HTML একটা কোড করতেছি দেখেন পিএইচপি এর মধ্যে এইচটিএমএল লেখা যাবে? হ্যাঁ যাবে লুপ এটা লিখলাম আচ্ছা এবার যদি আমরা একটা ডিজাইন করতেছি স্টাইল আমরা একটা ডিভ নিচ্ছি অ্যাজ এ কন্টেইনার বা রো হ্যাঁ প্রথমে একটা কন্টেইনার নেই এটা মজার জিনিস দেখতেছি এটা এমন কারণে দেখতেছি যে আমরা আসলে পিএইচপি কোথায় কিভাবে লুপগুলো ইউজ হয় তার একটা ধারণা নিয়ে নিচ্ছি ঠিক আছে আমরা 10 থেকে 15 মিনিট খালি জাস্ট এই একটা নিয়ে থাকবো যেন পরবর্তী লুপগুলো আমরা সহজে বুঝতে পারি বা এরকম না যে বুঝলাম জি ভাইয়া কিন্তু কোথায় ঘটলো জানলাম না বিধায় মাথায় থাকলো না বিষয়টা এরকম না হয় ধরেন কন্টেইনার ঠিক আছে রো রো ঠিক আছে তারপর আসতেছে আমরা ডিভ ক্লাস কল আমরা কি বুটস্ট্র্যাপ সেট করছি? না আমি আমাদের মতো ডিজাইন কোড লিখবো কল ঠিক আছে ওকে এবার যদি আমরা এই কলটাকে মনে করি 4টা করে বসবে তাই না 25% করে দিলে তো 4টা করে বসে না এটা একটা ডিভ জি ভাইয়া ক্লাস ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ডিজাইন দেখেন মানে আপনারা মনে করেন পিএসপি নাই উপরে কোনো পিএসপি নাই আমরা আমাদের ডিজাইনটা করতেছি কন্টেইনার ডট কন্টেইনার ম্যাক্স ওয়াইড 1200 পিক্সেল প্যাডিং 15 পিক্সেল 15 পিক্সেল
তারপরে মার্জিন 0 অটো, এই তো নাকি? আচ্ছা, Yeah. রো হচ্ছে মার্জিন মার্জিন 0 -15 পিক্সেল। আচ্ছা, কল ওয়াইড 25%, 4টা বসাবো তাই, ঠিক আছে? 3টা বসাবো, 4। আমরা একটা ধারণা দিয়ে রাখলাম আর কি। পার্সেন্টেজ দেন। পার্সেন্ট, ভাইয়া 25%। আচ্ছা। প্যাডিং 0 15 পিক্সেল। আচ্ছা, ফ্লট লেফট, আর আছে কি আর কি আছে? এটা প্যাডিং 15 পিক্সেল, ফ্লট লেফট, আর কিছু? ক্লিয়ার বথ। এখানে তো আর কিছু কালার নাই। দিবেন না, কালার এটাই দিব না আমরা, যে মানে মনে করেন বুট স্ট্র্যাপটাই দেখতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডট ক্লিয়ার, ক্লিয়ার বোথ বোথ। বক্স সাইজিং বর্ডার বক্স। দিলাম বক্স সাইজিং বর্ডার বক্স, সুন্দর কথা, এটা দরকার ছিল। বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এর মধ্যে একটা কাস্টম ডিপ নিচ্ছি, ক্লাস কন্টেন্ট। ভাই কল 4 দিছিলেন ওখানে, এখানে কল 4 দিয়ে দেন। দিলাম কল ফর। কন্টেন্ট ডিপটার একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আর এই কালারটা হচ্ছে রেডের মধ্যে কোনটা ভালো? হোয়াইট। আচ্ছা, আমরা এখানে কি কি করতেছি? একটা H3 রাখতেছি, দিস ইজ পোস্ট টাইটেল, HR P। এই পিটা আমরা এখান থেকে একটা ডামি টেক্সট নিয়ে আসলাম। ভাই ওখানে লরেম লেখে ট্যাপ করলেই তো চলে আসে। এখানে জি ভাই লেখেন। আচ্ছা, তো আমরা যদি এই পিএইচপিটাকে পুরো অফ করে দিই, তাহলে আমাদের এখানে পেজটা কেমন দেখায়? একটা পেজ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। প্যাডিং দেন একটা, এই কলটাকে একটা প্যাডিং দেন, প্যাডিং 15 পিক্সেল। দেখা যাচ্ছে? তাহলে আমরা 4টা রাখতে চাইছিলাম পাশাপাশি, ঠিক না? আমরা 4টা রাখতে গেলে এই এই এটাকে 4টা ক্লোজ করতে হবে না?
কল 4 2 3 4 5 6 7 8 কয়টা হয়েছে মার্জিন মার্জিন বটম 15 পিক্সেল এটা হচ্ছে আমাদের ডিজাইন রাইট ঠিক আছে ডিজাইনটা জি ভাই জি ভাইয়া ওকে জি ভাই ঠিক আছে ধরেন এটা ডাটাবেজে পোস্ট করা আছে কথার কথা এটা ডাটাবেজে পোস্ট করা আছে ডাটাবেজে যে টেবিলের মধ্যে এই পোস্টের টাইটেল থাকে ডিসক্রিপশন থাকে টাইটেল থাকে ডিসক্রিপশন থাকে এইগুলো সব অ্যারে এগুলো কি ডাটাবেজের এই তথ্যগুলো সবই কি অ্যারে অ্যাজ এ অ্যারে কথা বুঝছেন এখন কথা হচ্ছে এই ডাটাবেজের এই দুইটা পোস্টের জায়গা মানে দুইটা ফিল্ড আছে একটা হচ্ছে পোস্ট টাইটেল একটা হচ্ছে ডেসক্রিপশন পোস্ট টাইটেল ডেসক্রিপশন এর মধ্যে আপনি হিউজ পরিমাণ পোস্ট করে রাখছেন পোস্ট টাইটেল 1 তারপরে একটা পোস্ট টাইটেল 2 একটা পোস্ট টাইটেল 3 এরকম একটা ঠিক আছে না 1 2 3 করে দেখা যাবে এক একটা পোস্ট কথা ক্লিয়ার কি বলতে চাচ্ছি আপনার অ্যাডমিন ভাইয়া। প্যানেল থেকে এইভাবে পোস্ট দিবেন পোস্ট দিলে এগুলো সব কি হয়েছে আপনার ডাটাবেজে সেভ করা হয়েছে এইভাবে এখন আমরা যাচ্ছি এই অ্যারেটাকে আমরা এখানে লুপ করে ছেড়ে দেব ছেড়ে দিলে সব একের পর এক দেখাবে যতগুলো অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে সব দেখাবে না জাভাস্ক্রিপ্টে দেখছি না অ্যারের মধ্যে সব ভ্যালু একটা একটা করে দেখায় দেয় তো আমি যে এখন যে লুপটা করব এটার মাধ্যমে অ্যারে দেখা যায় না অ্যারে দেখা যায় অন্য ওয়েতে ডাটাবেজের থেকে যখন লুপ করে আনে সেটা অন্য অন্য লুপের মাধ্যমে দেখে মানে এই যে চারটা যে লুপ জানি তার মধ্যে লাস্টের লুপটা হচ্ছে ফর ইচ ওইটা দিয়ে দেখে কিন্তু ঘটনা প্রায় একই এই জন্য আমি এই অ্যারেটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে স্ট্যাটিক ভাবে আমরা কোনো কিছু লুপ করলে কি অবস্থাটা হয় দেখেন আমরা ওই আমরা অ্যারের ক্ষেত্রে দেখছি না লেন্থ মাপা যায় অ্যারের লেন্থ মাপা যায় জানেন তো একটা বিল্ডিং ফাংশন ছিল না অ্যারের লেন্থ মাপা যায় str লেন্থ নাকি জি স্যার জি ভাই ওটা স্ট্রিং এর লেন্থ ছিল স্ট্রিং এর লেন্থ অ্যারের লেন্থের জন্য কিন্তু একটা এরকম আছে অ্যারের লেন্থ মাপলে বোঝা যায় কি ওই অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে ঠিক না আমার এখানে কয়টা আছে 8টা আমার ডাটাবেজও ধরেন 8টা পোস্ট করা আছে তাহলে আমরা যদি ওইটাকে অ্যারে হিসেবে ধরি এবং লেন্থটা মেপে নেই তাহলে আমরা 8টা পোস্ট দেখতে পাবো না 8টা কি বলেন হ্যালো জি ভাইয়া 8টায় 8টা পোস্ট দেখতে পাবো দেখার কথা তো এখন দেখেন যে আমরা যদি এই কোডটাকে নিয়ে যাই পিএসপির আমরা লুপ করব কতটুকু বলেন তো একটু ছোট করি না দেখা যাচ্ছে আমরা লুপ করব কতটুকু বলেন তো বারবার লুপ হচ্ছে কোনটা আপনার নিজের সেন্স থেকে কথাটা বলেন কল 4 সত্যি তো জি ভাইয়া বারবার লুপ হচ্ছে কি এই রো সহ নাকি শুধু কল ফর সাবধানে কথা বলেন শুধু কল 4 রিয়েলি হলো এটা জি শুধু কল ফর জি সত্যি জি ভাইয়া বা 3 জন ভোট দিতেছে তাহলে তার কথা বলে লাভ নাই আচ্ছা তাহলে কল ফর এখন আমরা যদি এখানে লিখি এখান থেকে আলাদা করে ফেলেন জায়গাটারে এই যে আলাদা করে ফেলেন জায়গাটা এই যে পিএইচপি লিখবো তো এজন্য জায়গা করে নিলাম আর কি আমরা এখানে লিখি পিএইচপি এবারে যদি লিখি এবং আমরা এখানে লুপটা লিখি মনে করেন এখানে এক্স ভেরিয়েবল ধরতেছি এক্স রাইট এক্স এই এক্স এর মধ্যে আমি ধরেন ওই অ্যারেটাকে মেপে ধরলাম যে আমার এখানে ভ্যালু আছে কত 8টা ভ্যালু আছে আমার অ্যারের মধ্যে কয়টা আছে 8টা 8টা অ্যারের মধ্যে 8টা ভ্যালু আছে ওকে তো অ্যারের মধ্যে যদি 8টা ভ্যালু থাকে আমরা এখানে লুপ লিখতেছি while x হচ্ছে 1 x হচ্ছে কত 1
এবং লুপ মেপে দেখলাম কোন একটা ভেরিয়েবলের মধ্যে মনে করেন লেন্থ লিখে আমরা এই 8 দিলাম, কারণ আমরা আমাদের অ্যারেটাকে মেপে দেখলাম ওর মধ্যে 8টা ভ্যালু আছে, ঠিক আছে না? এখন আমরা যদি x কে এখানে বসাই, x লেন্থ, তাহলে কি হলো? x, এই x টা যতক্ষণ পর্যন্ত এটা 8 না, এটা কি 8? বুঝেন? এই লেন্থটা কি 8 না? স্যার 8 ভাইয়া আর x জি x মানে কত? 1 গুড। তাহলে হচ্ছে x হচ্ছে 1 আর লেন্থ হচ্ছে 8। এখানে লজিক হলো যতক্ষণ পর্যন্ত এই 1 8 এর চেয়ে ছোট অথবা সমান সমান না হবে, 8 এর থেকে ছোট অথবা সমান সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এই লুপটা চলতে থাকবে। কি চলতে থাকবে? এখানে বলতেছে ইকো করো। আমরা সবার আগে এই x কে ইনক্রিমেন্ট করে দেই নাকি? মানে পোস্ট ইনক্রিমেন্ট, মানে একবার লুপটা ঘুরে যাওয়ার সময় এই একের সাথে আরেক যোগ করে দিবে, তাহলে 2 নিয়ে আসবে এখানে, এভাবে ঘুরতে থাকবে। আচ্ছা, আমরা বলতে চাচ্ছি তাহলে ইকো কি হবে? কলাম ইকো কল কি 4 হবে? আমরা সিঙ্গেল কোটেশন দিলাম কারণ কল আমরা 4 পিস এইটাকে এখন লুপ করব, তাই না? কল 4 কোথায়? এটা ভুল হয়ে গেল এইখানে। টোটাল কল 4টাকে আমরা ওখানে নিয়ে চলে গেছি। আচ্ছা, এটা পরে দেখতেছি এটা কি করতে হবে। জাভাস্ক্রিপ্ট একটা সিস্টেম ছিল, তাই না? এটা হচ্ছে ফার্স্ট সিঙ্গেল কোটেশন দিলাম এই কারণে, কারণ আমার ভেতরে ডাবল কোটেশনের কাজ রয়েছে অনেক, কয়েক জায়গায়, এই জন্য। তার মানে আমরা বলতে যাচ্ছি যদি তুমি এই শর্ত যতক্ষণ না মানবা ততক্ষণ পর্যন্ত এই মেশিনটা ঘুরতে থাকবা, আর এই পোস্টটা বারবার দেখাতে থাকবা, এই ডিপটারে বারবার দেখাতে থাকবা, কল 4টাকে বারবার দেখাতে থাকবা। কত পর্যন্ত দেখাবা? 8 পর্যন্ত দেখাবা। আমাদেরও 8টাই পোস্ট আছে, আমাদেরও 8টা পোস্টই আছে। এখন আমরা বলে দিলাম তাহলে এখানে পোস্ট 1 2 3 এইভাবে একটু লিখে দাও, প্রত্যেকটা পোস্টের সাথে 1 2 3 এইভাবে যাবে। তাহলে আমরা এই HTML টুকু কমেন্ট করে দিই বা ক্লোজ করে দিই। বোঝা যাচ্ছে বিষয়টা কি হয়েছে এখানে? আমরা একটা জি লুপ ভাইয়া লিখলাম PHP এর মধ্যে, জি ভাইয়া HTML এর মধ্যে কিভাবে PHP লিখলাম দেখেন। এই লুপটুকু দিয়ে বললাম যে এই ঘটনা যতক্ষণ ঘটবে ততক্ষণ এই ডিপটারে বারবার দেখাও, আর এই ডিপটা বারবার দেখালে পাশাপাশি বসবে, এগুলো তো আমি এখানে সেট করে রাখছি CSS এ। কি দেখায় চলেন, x এর মানটা দেখাচ্ছে না, তাই না? ভাই এভাবে করলে তো সেক্ষেত্রে একটা কন্টেন্ট দিলে সবগুলো হয়ে যাচ্ছে, তখন তো সবগুলো এক হয়ে যাবে, সমস্যা হবে না? না না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে একটা বক্সকে কিভাবে লুপ করে। ও আচ্ছা হ্যাঁ, একটা বক্সকে কিভাবে লুপ করে। যখন ডাটাবেস থেকে আসবে তখন তো প্রত্যেকটা ফিল্ডে একই রকম ডাটা থাকবে না, থাকবে? আমরা তো কোনো অ্যারে লুপ করি নাই, আমরা জাস্ট একটা বক্সকে লুপ করে দেখালাম। ওকে ভাই বুঝাতে পারছি কথাটা? এখানে আমার CSS কয়টা বলেন তো, ওই HTML কয়টা? অনলি একটা। একটা HTML কয়টা বলেন? একটা তো এটা কি মানে বোঝা গেল যে লুপটা আসলে কি কাজ করে? জি স্যার। স্যার ডলার এক্সট্রা প্রিন্ট করে দেখেন তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জি ভাইয়া এক্সট্রা তো প্রিন্ট কাজগুলো হওয়ার না কথা যায়। ছিল, কিন্তু কি হলো বুঝলাম না। স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখেন দেখি কাজ করে না। জাভাস্ক্রিপ্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করে, রাইট?
জি স্যার। কিন্তু এটা নরমালি যদি আমরা প্রিন্ট করতাম, এই দেখেন নরমালি প্রিন্ট করলে কিন্তু ওটা আসতো। আমরা একটু আগে প্রিন্ট করছি না? এখন স্যার এইচটিএমএল এর মধ্যে আছে, তো এইচটিএমএল এর মধ্যে থাকার কারণে সমস্যা করতেছে নাকি? হতে পারে যদি এরকম, তখন কি এরকম ভেঙে দেব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখেন দেখি। ও হ্যাঁ, এটা করলে হইতে পারে আবার। জি স্যার। কিন্তু এটাকে তো এইচটিএমএল হিসেবেই নিবে স্যার, ডট ব্র্যাকেট। দেখি এটা কি নেয় প্রথমটা। ঠিক আছে, দেখি কি করে। এবার নিছে এই টাইটেলটা। আমরা কনকেট যেভাবে দেয়, কনকেট করে আমরা ভেরিয়েবলটাকে অ্যাড করে দিছি আর কি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করা যায় নাকি দেখেন। সেকেন্ড ব্র্যাকেট, ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট, তাই তো? তাহলে কনকেট করার ঝামেলাটা তাহলে থাকে না। হতে পারে। এই যে না, হলো না, তার মানে সিস্টেম একটাই, মানে একটু প্যারা খাওয়াই লাগবে আর কি। তো এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনারা যে কি ঘটতে যাচ্ছে, কিভাবে থার্ড ঘটে? ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সব রাইট। হুম, সবাই দেখছেন? ঘুমায় পড়ছে কে কে দেখেন তো? স্যার জি ভাইয়া দেখছি। তার মানে আমরা এটা বলতেছি যে যতক্ষণ পর্যন্ত এই লজিক ঠিক থাকবে, এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই ইকোর মধ্যে যা আছে তাই বারবার ঘটাও, দেখাও। ইকোর মধ্যে যা যা আছে তাই বারবার দেখাতে থাকো। আর এখানে একবার দেখাও, এক্স এর মান আবার এক যোগ করো, আবার ওখানে যাও, যে আবার ব্লকের মধ্যে ঢুকে আবার এই ডিপটাকে দেখাও। আর এক্স এর মান বারবার যেটা হচ্ছে যোগ করে করে আপডেট হচ্ছে, সেই আপডেটটা এখানে বারবার দেখাচ্ছে। এটা হচ্ছে বিষয়। ভাইয়া এখানে ওই আমরা, হ্যালো, হ্যাঁ বলেন। ওই যে লেন্থটা দিলাম আর কি, ওইখানে আমরা কি সংখ্যাটা দিতে পারতাম 8, নাকি হ্যাঁ, ডেভেলপারের জন্য আমরা? না জাস্ট আমরা জি বলতে চাচ্ছি, ধরেন আমি একটা অ্যারে কে লেন্থ করলাম, মাপলাম, জি সেই অ্যারে মেপে জি আমি ফলাফল পাইলাম হচ্ছে 8, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে জি দিছি। এখন আপনি জি যদি জি। ডিরেক্ট এখানে এটা বাদ দিয়ে এখানে ডিরেক্ট 8 লেখেন, তাহলে তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই 8 পাইলেন কোথায়? আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বললাম যে না, এই 8টা পাইছি কোথায়? আমি হচ্ছে ধরেন একটা অ্যারে ছিল, আমার এতগুলো ডাটা ছিল, সেই ডাটাকে একটা অঙ্কের মাধ্যমে লেন্থ করে, একটা ফাংশনের মাধ্যমে বিল্ডিং ফাংশন লেন্থ করে আমি অ্যারেটা বুঝলাম যে 8টা পোস্ট আছে। কয়টা পোস্ট আছে? 8টা। 8টা। সেই 8টাকে আমরা এর মধ্যে নিয়ে আসলাম, লেন্থের মধ্যে নিয়ে এসে আমরা কি করলাম, এখানে সেই ভেরিয়েবলটা বসাই দিলাম, তাহলে 8 চলে আসলো। আর এক্স এর মান 1 ধরছিলাম, সেটা তো এখানে আছেই। এখন বলতেছি 8 এর থেকে যতক্ষণ ছোট অথবা সমান হবে থাকবে, ততক্ষণ পর্যন্ত দেখাতে থাকো। ও 8টা এইভাবে লুপ করে দেখাই দিছে। জি আচ্ছা। এটা হচ্ছে বিষয়। তো যারা কোড করতে পারবেন না, যারা কোড করতেছেন না, তারা সিচুয়েশনটা তো বুঝছেন, ঘটনার কি এইটুক বুঝতে হ্যাঁ হবে। ভাইয়া এবার এইটুক বুঝতে হবে যে হোয়াইল লুপের মধ্যে এই সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের মধ্যে এই যে ইকোর ভেতরে যে যতটুকু লেখা আছে এইটুকুই বারবার রিপিট করতে থাকবে যতক্ষণ ওই কন্ডিশনের সাথে মিল থাকবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আর আপনার ওই জি যে ভাইয়া ক্লিয়ার। এই ভাই আরেকটা এই সাইডে সলিউশন যেটা দিতে দেওয়া চাচ্ছি। আছে টাইটেলের পরে আপনার ওইটা হচ্ছে কংক্রিট করে দিতে হবে ভাইয়া। হ্যাঁ, যেহেতু এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, আর হ্যাঁ এটা পুরো, ভেরিয়েবল। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার একটা স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে এই ভেরিয়েবলটা জি যেহেতু আসতেছে, এই জন্য কনকেট করে দেওয়া সবচেয়ে নিরাপদ। জি ভাইয়া। হ্যাঁ, বলেন ভাইয়া একটু কমেন্টে দেখবেন ভাইয়া, কি করতে হবে। একটু কমেন্টে দেখবেন মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর কি ডলারের পর আর কি সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এভাবে। ডলারের পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, জি ভাইয়া, এটা জি ভাইয়া ওইটা আর কি ইয়েতে দেখলাম আর কি ওই যে পিএইচপি ম্যানুয়ালে। থাকতে পারে, নিল না। আচ্ছা, জানাবে যেহেতু আমরা একটা একটা ওয়ে জানি, অতএব এই ওয়েটা দিয়ে আমরা কাজ করতে পারবো।
আমরা কিন্তু একটু আগে দেখছি কি স্ট্রিং এর ভেতরে ডাইরেক্ট ভেরিয়েবল ইউজ করছে, দেখছেন না একটু আগে? জি ভাইয়া। এই যে W3 তে যান, ওরা ডিরেক্ট স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবল ইউজ করছে। এই যে এখানে একটা কথা আছে, মাল্টি লাইনের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়েছে কিনা, অথবা এই যে আমাদের বাইরের কোটেশনটা সিঙ্গেল কোটেশন থাকায় ভিতরে ডাবল কোটেশনে অন্য পোরশন থাকায় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফ্লিক্ট হচ্ছে হয়তোবা। জি ভাইয়া, হতে পারে। কিন্তু যাই হোক, কনকেট যেটা আছে ওটা দিয়ে যদি আমরা ইউজ করি তাহলে নিরাপদে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, জি ভাইয়া। ঠিক আছে। তাহলে লুপ একটা গেল, তাই তো? লুপ একটা গেল। আচ্ছা, এর পরেরটা কি হবে? ডু হোয়াইল। এর পরের লুপটার নাম কি? ডু হয়। ডু হোয়াইল। ডু মানে কি? করা। ডু হোয়াইল মানে মানে হচ্ছে করো যখন আগে করো কাজ, তারপরে কন্ডিশনের কাছে যাও। আগে কাজ করো তারপরে কন্ডিশনের কাছে যাও, বোঝা গেছে? আগে কাজটা করো তারপরে কন্ডিশনের কাছে যাও। আমরা এটাকে ছোট্ট করে দেখি, এটা বড় করে দেখলাম এই কারণে, লুপের কাজ আসলে এইগুলা যেটা আপনি দেখতেছেন, পোস্ট গুলোকে বারবার রিপিট করে করে দেখানো সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, ঠিক আছে, এরকম। ওকে, তো আমরা চলে যাচ্ছি এবার পিএইচপি। এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে রো। এর কন্টেইনারের মধ্যে আমরা চলে যাই, পিএইচপি লিখি আবার, পিএইচপি। এটা আমরা কন্টেইনারের মধ্যে লিখতেছি, ঠিক আছে? এখানে হচ্ছে ইকো বিআর এইচআর। নিচে এইচআর দিয়ে দিছি, ঠিক আছে? এবার খেয়াল করেন, আমরা যে লুপটাতে যাচ্ছি সেই লুপটার নাম কি? ডু হয় লুপ। ডু হোয়াইল ডু লুপ। ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, হ্যাঁ, ওকে। ডু হোয়াইলের সিস্টেমটা হচ্ছে, আপনার এইখানের যে লুপটা দেখছেন সেটা হচ্ছে হোয়াইলের কাছেই কন্ডিশন, হোয়াইলের কাছেই ব্লক। সেকেন্ড ব্লকটা কার কাছে? হোয়াইলের কাছেই ব্লক, হোয়াইলের কাছেই কন্ডিশন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতেছি ডু। কি লিখবো? ডু। এখানে প্রথম ব্লক তৈরি হয়, এখানে প্রথম ব্লক তৈরি হয়। আমরা এখানে ওয়াই লিখলাম, ওয়াই এর মান হচ্ছে 1 বা 11। ওয়াই এর মান কত? 11। এখানে আমরা বলতেছে ডু ইকো, আগে ইকো করে দেখাও। দিস টাইটেল ইজ ওয়াই, একসাথে দিয়ে দিছে। দিস টাইটেল ইজ ওয়াই, এতটুক যদি আপনি পড়েন, অ্যাজ এ কম্পিউটার আপনি পড়েন, ওয়াই এর মান কত? 11। ডুর মধ্যে ব্লক তৈরি করে বলতেছে প্রথমে দেখাই দাও ইকো দিস টাইটেল ইজ ওয়াই, মানে হচ্ছে 11। ঠিক আছে না? চলেন দেখি কি দেখায়। ইরর দিচ্ছে, কারণ এই ডুর উপর একটা কন্ডিশন আসবে, নাহলে ইররটা দিবে। এখানে হোয়াইল এনে নাম দিছে কি? ডু হোয়াইল না? ডু হোয়াইল, এখানে হোয়াইলটা লেখেন এবার। হোয়াইল, পরের ব্লকটা নাই, এখানে বলতেছে ওয়াই যতক্ষণ পর্যন্ত
10-এর থেকে ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। y যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে ছোট অথবা সমান। আসলে y কত? y আসলে কত বলেন? 11 তো y একাই 11 হয়ে বসে আছে, তাহলে এই লজিকটা তো কাজেই লাগলো না, লাগলো? তাহলে বিষয়টা কি হলো, এখানে যদি আমি কম্পিউটারের মতো পড়ি তারপরে রেজাল্টটা এরকম আসে, y 11 ইকো দিস টাইটেল ইজ y মানে 11, ইকো মানে দেখাই দাও 11, হোয়াইল y সমান সমান 10-এর থেকে ছোট অথবা বড়, এই কন্ডিশনটা মিলল না। তারপরে এই লুপটা ঘুরে আর গেল না, কিন্তু 11 কিন্তু একবার দেখাই দিল, তাই না? আমরা এবার দেখে আসি, ওই যে দিস টাইটেল ইজ কত? 100 টাকা পাই। 11। কথাটা কি বুঝছেন? এই লুপটা কি বোঝা যাচ্ছে? প্রথমে 11 ডু 11 কে দেখায় দাও, এখানে বলছে দিস টাইটেল ইজ ওয়াই, 11 কে দেখায় দাও। তারপরে যখন কন্ডিশন চেক করতে যায় দেখে কি না না এতে 11, এ তো 10-এর থেকে বড়, তাহলে এই লজিকটা চলে না। তার মানে এই মেশিনটা আর চললো না, কিন্তু 11 তে একবার দেখাই দিছে, তাই না? এখানে একবার দেখাই দিছে 11টা। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? হোয়াইল আর ডুর মধ্যে তফাৎ কি? ডু হোয়াইলের মধ্যে তফাৎ এটা কি? ভাই কি কাজে লাগে? হুম? যেহেতু পরে এগুলো কাজে লাগতেছে না। দেখা যাবে ডাইনামিক্যালি কোনো একটা মান আসতেছে কোন একটা জায়গা থেকে, ওটার উপর ডিপেন্ড করে লুপ হবে। কথা বুঝতে পারছেন? যেমন আপনি কোন একটা পেজিগনেশনের কাজ করতেছেন, পেজিগনেশন বুঝুন তো? পোস্টের নিচে পেজিগনেশনের নাম্বার থাকে না, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এরকম। হুম? জি স্যার, গুগলে সার্চ করলে পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে আপনি এরকম একটা দিলেন যে এরকম একটা পোস্ট দিলেন যে আপনার লেন্থ হচ্ছে 8টা, আর আপনি পোস্টের শুরুতেই কোনোভাবে আপনি এমন একটা লিঙ্কে ক্লিক করে বসছেন সেটা হচ্ছে 8-এর থেকে বেশি দেখাচ্ছে পেজ নাম্বার, 8-এর থেকে বেশি কোন এক কারণে এরকম পোস্ট চলে আসছে। আপনি 29 নাম্বার পেজ ক্লিক করতেছেন, তার মানে ওয়াই হচ্ছে 29, ওয়াই হচ্ছে কি 29। তো ও কি করবে, ওয়াইটাকে 29 নাম্বার পেজটাকে প্রিন্ট করবে, কিন্তু তারপরে ওর ভিতরে কিছু দেখাবে না, কারণ ওর ভিতরে আসলে কিছু নাই। তো ওর কাজ হচ্ছে 29কে আগে দেখানো, ও দেখাই দিছে, পরের বার কন্ডিশনে যায় দেখে না মেলে না, চলবে না। তাহলে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে তফাৎটা বোঝা যাচ্ছে? বুরহানুদ্দিন ভাই, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে। তাহলে বুরহানুদ্দিন ভাই আমরা যদি হ্যালো, জি বলুন। ভাই আমি বলতেছিলাম কি যে টুলটা যদি আমরা তাদেরকে দিতাম তাহলে তো দেখাতো, বুঝি নাই, হ্যালো। মানে ডুর পরে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিছি হ্যাঁ, যদি দিতাম, ওটা কোথায়, ইকুয়াল নামে যদি দেখা দিত তাহলে দেখাতো। ওটা কোথায়, ডুটা ওই দিয়ে সেকেন্ড কি ব্র্যাকেটটা কারণ? কোথায় দিতে হচ্ছে? ওই ডুর পরে দূর পরে তো সেকেন্ড ব্র্যাকেট থাকবেই, ব্লক যেটা এক্সিকিউট করবে, কন্ডিশনটা তারপরে যাবে হোয়াইল। হ্যাঁ। তা আপনার প্রস্তাবটা কি? ও, আমি বুঝতে পারছি, আমি ডুটাও দিলাম না সেকেন্ড ব্র্যাকেটটাও দিলাম না, শুধু ইকুয়াল লিখে দিলাম, তাও তো দেখাতো নাকি? ওটা ইকো লিখলে তো নরমাল ইকো দেখাবে, ওটা তো কোনো লুপ না। নর্মাল লিখে দেখাতো। হ্যাঁ, তাহলে হতো না, ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে ডু আর হোয়াইল নিয়ে?
একটা এক্সাম্পল দেখালে আমার জন্য ভালো হতো ভাইয়া। ও আমাদের তো এখানে একটা জিনিস বাদ গেছে, কই গেল? ইনক্রিমেন্টটা তো আমরা দিই নাই, দিছি? না ভাইয়া। ইনক্রিমেন্ট দিলেও কাজ হতো না। এটার উদাহরণ দেওয়ার মতো আসলে কিছু মাথায় আসতেছে না। তবে যদি আমরা এখানে 8 দিতাম, আবার সেই একটাই যদি এখানে দিতাম আবার, স্যার তাহলে ডলার ওয়াই ইনক্রিমেন্ট করতে ক্র্যাশ করবে। wait, ভাই বলেন। স্যার এর ভিতরে ডলার ওয়াই দিতে ও দিব তো ওয়াই। স্যার ব্রাউজার ক্র্যাশ থ্যাংক ইউ ইনফিনিটির উপরে। হ্যাং করলো কেন পিসি? ওই যে স্যার লুপের কারণে স্যার। ও লুপ ভুল করে ইনফিনিটি ফেলছি লুপ না? দিয়েছে স্যার। জি স্যার। লুপটা এখন ভুল আছে কিসে? স্যার এখন ভুল নাই স্যার, ও তো স্যার ইনফিনিটি লুপ করতেই আছে, ও তো চলতেই আছে। ওটাকে স্যার ক্লোজ করে আবার অফ করে মানে ইয়ে করেন। বাঁচান আমার হ্যাং করে ফেলছে। এরকম একটা সবকিছু off করে অ্যাপস আবার সি দিয়ে এরকম একটা অ্যাপস বানাই দিবেন যে যেই লুপ উল্টাই দিবেন, এরপরে ওই অ্যাপ্লিকেশনটা যে চালু করবে সাথে সাথে পিসি হ্যাং। বুঝতে পারছেন? পরে বলবে ভাইরাস। ঠিক আছে না? এগুলো তাসফিক ভাই মোটামুটি বোঝে নাকি? আমার 90 শোনা যাচ্ছে। আমার আওয়াজটাই হয়ে গেছে মিউজিক। এবারে পাশাপাশি সব বসায় দিছে দেখেন 10 পর্যন্ত। আমরা এখানে বিয়ার দেই নাই তো, একটা বিয়ার দিলে সব ঠিক হয়ে যেত। কি ডেঞ্জারাস জিনিস দেখলেন? লুপ উল্টে গেলে ওর মাথা ঠিক থাকে না, তখন কি করে? পুরো হ্যাং করে ফেলবো, লুপ ঘুরতেই থাকবে। বুঝতে পারছেন? আমরা একটা ওয়েবের ভাইরাস বানাই দিব এরকম, ব্রাউজার পুরো হ্যাং হয়ে যাবে। তাহলে ফর লুপ আর ডু হোয়াইল মানে ডু লুপ মানে হোয়াইল লুপ আর ডু হোয়াইল নিয়ে কোনো ঝামেলা আপাতত নাই বোঝার ক্ষেত্রে, নাকি? মোটামুটি বুঝে ফেলছি। ডু হোয়াইলের কাহিনী হচ্ছে এই হোয়াইলের কাহিনী হচ্ছে কি, আগে চেক করবে কন্ডিশন ঠিক আছে কিনা, তাহলে দেখাবে। আর ডু হোয়াইলের কাহিনী হচ্ছে আগে ডুতে যা বলা আছে তাই দেখাই নেবে, তারপরে কন্ডিশন না মিললে আর যাবে না। কথা বুঝতে পারছেন? মানে স্যার অ্যাট লিস্ট একটা আউটপুট আসবে। একটা আউটপুট আসবে, শুরুতে একটা আসবে, উল্টা পাল্টাও যদি দেন একটা আউটপুট অবশ্যই আসবে। শুধু দুইয়ের আউটপুটটা আসবে না স্যার? হ্যাঁ, ডুর আউটপুটটা আসবে, কিন্তু কন্ডিশন এসে তো বাদ হয়ে যাচ্ছে, আর তো যাইতে পারতেছে না। জি স্যার। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, আমি জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিব। আচ্ছা, আমি চলে আসছি। আমরা এবার চলে যাব ফরে। কারো কোনো প্রশ্ন নাই তো নাকি? ফরে যাব? জি ভাইয়া যান। ওকে। ফর একটা লুপ যেটা শুধু নিউমেরিক ভ্যালু আছে সেটা নিয়ে কাজ করে। কি ভ্যালু নিয়ে কাজ করবে? সংখ্যা নিয়ে কাজ করে। এই ভ্যালুটা মূলত সংখ্যা নিয়ে কাজ করে, আমরা এটা দেখব। এটার ফরম্যাটটা একটু দেখি। কাশি হচ্ছে আজকে আবার।
ফর ফর লুপ ওভারঅল সব লুপের কাজ হচ্ছে কি এক মানে রাউন্ড করে ঘুরতে থাকবে এবং এর ভেতরে যাবতীয় যত ইনফরমেশন আছে সব একটা লজিকের মাধ্যমে একের পর এক দেখাতে থাকবে, তাই তো? এবার কথা হচ্ছে আমরা চলে যাচ্ছি ফর লুপে। ফর লুপের সিস্টেমটা কি? ফর লুপের সিস্টেমটা হচ্ছে আপনি সবকিছু বাইরে থেকে কাউন্ট করতেন। এই যে এখানে এক্স এর মান বাইরে ধরছিলেন, ওইটার উপরে ওয়াই এর মান বাইরে, মানে ওয়াই এর এই যে মানগুলো বাইরে থেকে ধরে নিয়ে আসছেন। আর এটার কাউন্টার হচ্ছে এরকম, আপনি এখানে দিলেন আই, আই এর একটা মান ধরলেন, আই আই এর মান ধরলেন 0, আর এখানে বললেন 10। এই আই এর মান যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত দেখাবে, মানে 9 পর্যন্ত দেখাবে নাকি? 10 থেকে যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ দেখাবে, 10 এর সমান হলে দেখাবে না। তাহলে কি করতেছে, রুলস অনুযায়ী এটা আগে ব্লগের মধ্যে থাকতো, যে ব্লকটা থাকতো ইকো করার, সেই ব্লকের মধ্যে এটা ছিল আগের দুইটা ডু হোয়াইল আর শুধু হোয়াইলে। কিন্তু এবার হচ্ছে কি এটা কন্ডিশনের মধ্যে চলে গেছে। দেখেন এখানে কি করছে, প্রথম একটা কাউন্টার, এটা একটা কাউন্টার আই সমান সমান 0, এটা আগে ওয়াই আই যাই হোক এটা আগে আমরা কি করতেছিলাম, বাইরে থেকে অ্যাসাইন করতেছিলাম এই মানটা। এবার কাউন্টারটা ভিতরেই সেট করে দিছি। তারপরে এক্স ওয়াই 10 থেকে যতক্ষণ ছোট ততক্ষণ দেখাবে এবং কি করবে, প্রত্যেকবারে এক করে বাড়াবে, এক করে বাড়বে প্রত্যেক ইসে। এখানে যদি আপনি বলেন আমরা এখানে আই দিলাম, তাহলে কি হবে, নতুন আরেকটা লুপ, ফর লুপ 0 1 2 3 পরে 9 পর্যন্ত আসছে। একই না? ঘটনাটা কি, এই মানটা আগে ছিল বাইরে এখন ভিতরে, এটা কাউন্টার বলতেছে। এটা হচ্ছে এক সংখ্যা দিয়ে করতে হয়। তারপরে একটা কি করছে, আই যতক্ষণ পর্যন্ত, মানে প্রথম হচ্ছে অ্যাসাইন করছে মানটা, তারপরে কন্ডিশন দিছে, তারপরে এক করে ইনক্রিমেন্ট করছে, আয়ের পরে ভেতরে ইকোতে দেখাই দিছে যে কি দেখাতে হবে, প্রত্যেকবার কি দেখাতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। জি স্যার। তাহলে ফর নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আগাই। এবার হচ্ছে ফর ইচ, এটা হচ্ছে মেইন। ডাটাবেস যখন লুপ করে তখন অনেকটা সেম সেম এরকমই, অনেকটা সেম সেম এরকমই, সেম ওয়ে, সেম সেম অনেকটা এরকমই না, খালি নামটা মনে হয় চেঞ্জ কিন্তু পুরো কাজটাই সেম। আর এই ফর ইচ এর কাজ হচ্ছে অ্যারেটাকে লুপ করানো। ফর ইচ এর কাজ কি, অ্যারেটাকে লুপ করানো। বুঝা গেছে? অ্যারে লুপ করার জন্য খালি ফর ইচ ইউজ করা হয়। এখানে না লিখে আমরা আরেকটা পিএসপি লিখলাম আর কি, আলাদা রাখলাম আপনার বোঝার জন্য। ফর ইচ
ফর ইচ লুপ, ইচ শব্দের অর্থটা কি আসে? প্রত্যেক আলাদা আলাদা। হ্যাঁ, প্রত্যেকে প্রত্যেকে। আলাদা, রাইট? আর ফর ইচ শব্দের অর্থটাকে একটু আলাদা আলাদা ভেঙে বলেন। ফর ইচ প্রত্যেকের জন্য নাকি? আলাদা আলাদার জন্য বা প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য। দেখেন কথাগুলো প্রোগ্রামিং হলে কি আছে, কথাগুলো কিন্তু ন্যাচারাল একদম, রাইট? আমরা একটা অ্যারে তৈরি করি, চলেন। অ্যারে কি করে লিখতে হয় মনে আছে? কালার্স, কালার্স অ্যারে, কালার্স অ্যারে। আচ্ছা, এরপরে আমরা কালার্স এর নাম লিখতেছি। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, আর আছে কি? এটা একটা কি অ্যারে না? একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু, একই টপিকস এর একাধিক ভ্যালু, একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক টপিকস এর মানে একই টপিকস এর একাধিক ভ্যালু। যখনই একের অধিক ভ্যালু, তখনই একটা ভেরিয়েবলের আন্ডারে যখনই একের অধিক ভ্যালু, তখনই আমরা বলতেছি অ্যারে, রাইট? কথাটা ক্লিয়ার? আমরা ভ্যালু জি ভাই। ভ্যালু জি স্যার। আমরা ভ্যালু ট্রেতে রাখি কখন? যখন অ্যারের সময়। যখন একাধিক ভ্যালু হয় তখন একটা ট্রেতে রাখি। এইবার আমরা যে এটাকে লুপ করতে চাই, এটাকে লুপ করতে চাই, জাভা স্ক্রিপ্টে যেরকম ডিরেক্ট এই ভেরিয়েবলটার নাম লিখে দিলে সব লুপ হয়ে যায়, মানে দেখাই দিত সব কাটা। এখানে সিস্টেমটা সেরকম না। এখানে সিস্টেমটা হচ্ছে ফর ইচ। ফর ইচ এর পরে আসতেছে কন্ডিশন। ফর ইচ এর পরে কি আসতেছে? এখানেই হবে কন্ডিশন, যার কারণে লুপটা চলবে কিভাবে তাই। বুঝতে পারছেন কথাটা? জি ভাই। এর ভেতরে এবার আমরা যা দেখাবো তাই দেখাবে। এখানে হচ্ছে কালার্স, এই কালার্সটাকে আগে লিখতে হবে, অ্যারেটাকে এখানে লিখতে হবে, অ্যারে অ্যাজ, এখানে লিখতে হবে ভ্যালু। আমরা ধরেন সিঙ্গেল একটা কথা লিখলাম, সিঙ্গেল কালার। একটা নতুন ভেরিয়েবল লিখলাম। সিঙ্গেল কালার কেন বললাম? আমরা তো একটা একটা করে দেখাবো, তাই না? আমরা কি করবো, একটা একটা করে দেখাবো না? হ্যালো, জি ভাই। জি স্যার। ইয়েস স্যার। এই যে পুরো ভেরিয়েবলটাকে এখানে নিয়ে অ্যাজ বলে এই ভেরিয়েবলের মধ্যে পুরো অ্যারেটাকে ধরে দিলাম, পুরো অ্যারেটাকে এর ভিতরে ধরে দিলাম এক একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে, এক একটা কি সিঙ্গেল ভ্যালু হিসেবে। এই পুরো ভ্যালুগুলোকে একসাথে না রেখে একটা একটা করে এর মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দিলাম, প্লেস করে দিল কালার অ্যাজ এটা। এখন আমরা যদি বলি ইকো দিস কালার ইজ সিঙ্গেল কালার,
বিয়ার। এক একটা কালার লেখা হবে আর ব্রেক দিয়ে দিয়ে নিচে নামবে, এক একটা কালার লেখা হবে আর ব্রেক দিয়ে দিয়ে নিচে নামবে। তার মানে এটার মধ্যে এখন সব সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করে রাখা আছে ভ্যালু। এবার আপনি একটা একটা করে ডাক দেন, যতবার লুপ ঘুরতে থাকবে ওর মধ্যে প্রত্যেক একবার এটা একবার এটা একবার এটা এভাবে দেখাবে। দিস কালার ইজ রেড, দিস কালার ইজ গ্রিন, দিস কালার ইজ ব্লু। তাহলে পিএইচপি তে অ্যারে কে যদি আপনি দেখতে চান লুপ আকারে, তাহলে কি করতে হবে? লুপের মাধ্যমে কাজটা করতে হবে। বোঝা গেছে? সিঙ্গেল কালারকে আগে ডিফাইন করার দরকার নাই স্যার, ডিরেক্ট ওই না, ফর ইচ এর ভিতরে আপনি দিয়ে দিলেই হয়ে আপনি যাবে। তো এখানে অ্যাসাইন করতেছেন একরকম, কিরকম এই কালারটাকে, কালার অ্যারেটাকে টোটালটা ধরে সিঙ্গেল কালারের মধ্যে দিয়ে দিচ্ছেন অ্যাজ এ সিঙ্গেল ভ্যালু হিসেবে, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু হিসেবে। তার মানে এখানে অলরেডি সিঙ্গেল কালার তার মানে ভেরিয়েবলের মান পাওয়া যাচ্ছে না। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে বিষয়। স্যার তারপরে স্যার ফর ইচ শুধু স্যার এআরএ কে মানে ইকো করার জন্য কি শুধু ব্যবহৃত হয় স্যার, মানে বিশেষ করে স্যার? হ্যাঁ, বিশেষ করে না, ফর ইচ ছাড়া অ্যারেকে লুপ করা যায় না। অ্যারে লুপের একটাই ওয়ে, যেটা হচ্ছে ফর ইচ, মেবি আর কোন ওয়ে আমার জানা নাই। আমরা যদি সিঙ্গেল কালার জায়গায় ডবল কালার বা থার্ড কালার দিতাম সেক্ষেত্রে কি হতো? না না, কোনো একবারে প্রবলেম। 3টা করে বা 2টা করে? হ্যাঁ হ্যাঁ, তখন কি একবার 2টা করে কালার আসতো বা 3টা করে কালার আসতো এরকম? না না, এরকম কিছু না। প্রশ্নটা ওটা তো আরেকবার। জাস্ট ভ্যারিয়েবল নেম, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ মানে সিঙ্গেল কালার তো জাস্ট একটা এমনি নরমাল ভ্যারিয়েবল নেম। হ্যাঁ, ভেরিয়েবল ধরতেছে, অ্যারের মধ্যে যতগুলো আছে সেই এই এক চোটে যতগুলো ভেরিয়েবল ছিল ওকে ভেঙে ভেঙে আলাদা করে ফেলছে। ইউনিক হ্যাঁ, ইচ, জীবন ইচ ফর ইচ যেটা বোঝাচ্ছে প্রত্যেকের জন্য এই লুপটা হবে আলাদা। জীবন ভাই জিজ্ঞেস করছিল যে সিঙ্গেল কালারের জায়গায় ডবল কালার ইউজ করলে 2টা করে আসবে নাকি? না না, এরকম কিছু না। এবার কথা হচ্ছে আরেকটু মজার বিষয়, আমরা জাভা স্ক্রিপ্টে কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারে পাই নাই। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে জাভা স্ক্রিপ্টে খালি নিউমেরিক অ্যারে ছিল, মানে ইন্ডেক্স ছিল 0 1 2 3 4 5 এভাবে, রাইট? মনে আছে? হ্যাঁ। কিন্তু পিএসপি তে কিন্তু কয়েক রকম অ্যারে আছে, নরমাল এক রকম অ্যারে না। সেটার মধ্যে আমরা এখন যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি অ্যারে যাকে বলে। এই মাল্টি অ্যারে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে আপনি যে ইন্ডেক্সটা দেখছেন না 0 1 2 3, হ্যাঁ, জি ভাই। এখানে 0 1 2 3 না, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অমুক তুমুক এভাবে ডাটাবেস যেভাবে সাজায়। ইন্ডেক্সটা কি ফার্স্ট নেম লাস্ট নেম অমুক তুমুক অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস, এভাবে সাজানো ডাটাবেস। বুঝতে পারছেন কথাটা? জি ভাই। উম, এটাকে একটা উদাহরণ দিচ্ছে এইভাবে, খেয়াল করেন, ওদের উদাহরণটা খুব ভালো। ফর ইচ, এই যে এজ নামে একটা ভেরিয়েবল ধরা হয়েছে এজ। এর জন্য এই অ্যারেটার মধ্যে এক একজনের নাম হচ্ছে ইন্ডেক্স হিসেবে ধরছে। এখানে 0 ইন্ডেক্স না, কিন্তু এখানে ইন্ডেক্সের নাম কি? পিটার 35। পিটারের এজ কত? 35। বেন এজ কত? 37। জো এজ কত? 43। এই যে পিটারটা, এটা কি ইন্ডেক্স। আর ইন্ডেক্স লেখার নিয়ম হচ্ছে কি, ইন্ডেক্স লিখবেন, অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স যদি হয় ইন্ডেক্স লিখবেন, তারপরে মানে ইকুয়াল, তারপরে গ্রেটার দেন, নাকি?
এটা কি বলেন তো? জি স্যার এটা জি কিন্তু স্যার ইকুয়াল টু সমান অথবা বড় ছোট এরকম কিছু না। এটা হচ্ছে কি অ্যারে ইন্ডেক্স লেখার জন্য যে অপারেটরটা লাগে সেটা। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর লিখছি না সমান সমান শুধু? এটা অ্যারের স্যার অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারেন। অ্যারের ইন্ডেক্স অ্যাসাইন অপারেটর যেটা বলা যায় আরকি। বুঝা গেছে কথাটা? অ্যারে ইন্ডেক্সটা লেখার সিস্টেম হচ্ছে কি এখানে যেখানে 0 লিখতে পারতাম আমরা 0 1 2 ভ্যালু হচ্ছে এইগুলা। এখানে লিখতেছে ডিরেক্ট নাম দিয়ে লিখতেছে। যেন বলতেছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা নরমাল অ্যারে না। কথা বোঝা গেছে? এবার দেখেন আমরা চাচ্ছি আগেরবার তো শুধু ভ্যালু থেকে ভ্যালু দেখাই দিছিলাম না? এটার শুধু ভ্যালু গুলো দেখাই দিছিলাম এই যে সিঙ্গেলের মাধ্যমে। এবার আমি বলছি শুধু ভ্যালু না ভাই আমার এই ফিল্ডটাও দেখানো লাগবে। বুঝতে পারছেন কথাটা? হ্যালো জি স্যার সবাই ঘুম? সবাই না ভাইয়া না ভাই ঘুমাই নাই। বুঝতে পারছি। কই ঘুমাইছে কে কে দেখি? দেখি মাইক্রোফোন দেখি কার কার ঘুমাই গেছে? মাইক্রোফোন অন করেন তো। রাশেদ ভাই ঘুমাই গেছে। ও রাশেদ ভাই ঠিক আছে বুঝতে পারছেন সবাই যে অ্যারের যে ইন্ডেক্স গুলো আছে আগেরবার তো ইন্ডেক্স ছিল 0 1 2 3 এগুলো ছিল তো এবার হচ্ছে ইন্ডেক্স সহ শো করব এইজন্য ইন্ডেক্সটা কি করে লেখে আগে সেটা দেখেন ইন্ডেক্সের নামটা লিখলেন স্ট্রিং অ্যাসোসিয়েটিভ এর জন্য স্ট্রিং ইন্ডেক্স তারপরে লেখার নিয়মটা হচ্ছে ইকুয়াল মানে ইকুয়াল তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান তারপর হচ্ছে ভ্যালু এই যে ভ্যালুটা আগেরবার লিখছিলেন সেটা এখন এখানে তো আমরা এই ফর ইচে এসে বলতেছি এজ অ্যারেটার নাম বলতেছি অ্যাজ এখানে ভ্যালুটা দেওয়ার কথা ছিল যে ভেরিয়েবলটা নিয়ে আমরা ইকো করে দিব যে ভেরিয়েবলটা আমরা ইকো করে দিব তো এখানে অ্যাজ লেখার পর এখানে নতুন একটা ভেরিয়েবল ধরছি এখানে এক্স ওয়াই জেড এ বি সি ডি যে কোনো একটা আপনি ধরতে পারেন সমস্যা নাই ধরার পরে এই যে ইন্ডেক্সটা যেভাবে লেখে ঠিক সেইভাবে এটা লেখছেন না এই কারণে এইটাকে ধরতেছে ইন্ডেক্স হিসেবে এইভাবে লেখার কারণে কথা বুঝতে পারছেন তারপর এটা হচ্ছে নরমাল এই যে সিঙ্গেল কালার যেরকম দিছিলেন সেরকম একটা ভ্যালু আপনি দিলেন আর কি সেরকম একটা ভ্যালু আপনি দিলেন ইকো করতে যাচ্ছেন ইকো করতে যাচ্ছেন কাকে আপনি এই পার্টের সবকিছু ইকো করতে পারেন এই এজ এর পরের পার্টটুকু সবকিছু ইকো করতে পারেন তাই লিখতেছে ইকো এক্স এক্স মানে হচ্ছে এদের নাম এক একজনের নাম এবং এখানে সমান সমান দিয়ে বোঝাচ্ছে নামের যে এসটা আসবে সেটা ভ্যাল এই ভ্যালটা হচ্ছে এটা ভ্যালু এখানে দিয়েছে ভ্যাল তাহলে আমরা দেখি ইন্ডেক্স সহ করে কি করে আমাদের এটা লুপ হচ্ছে পিটার 35 বেন 37 জয় 43 অ্যারে লুপিং নিয়ে কোনো ঝামেলা আছে আপনাদের হ্যালো স্যার এটা কি স্যার নরমাল অ্যারের মতো অ্যাক্সেস করা যায় থার্ড ব্র্যাকেট দিয়ে হ্যাঁ থার্ড যে আমরা স্যার ফর ইচ এর মধ্যে ওই যে $x তারপরে অ্যারো সাইন না দিয়ে যদি এজ দিয়ে আমি থার্ড ব্র্যাকেটে পিটার লিখতে যাচ্ছি তাহলে কি স্যার 35 দিবে আমাকে আমরা যদি এখানে দেই পিটার না স্যার $x দিতে হবে তাহলে $x থার্ড ব্র্যাকেটে হচ্ছে ভ্যালু VAL আমরা যদি এটা নাই দিই জি 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 এরকম আমরা যদি এটা নাই দেই তাহলে জাস্ট এটা দেখাবে দেখি কি দেখায় এরর দেখা দিছে
মানে আপনি যদি এটা করেন, লুপ স্যার করেন, ইয়ে দিতে হবে যদি আপনি লুপ করেন তাহলে ওইভাবে দেখাবে যেটা দেখছেন কেবল, হ্যাঁ। আর যদি আপনি ডিরেক্ট চান এটারে দেখবেন। এজ দিয়ে দেয় স্যার। ওয়েট। আপনি ডিরেক্ট দেখতে চান যে একটা ভ্যালু দেখবেন, হ্যাঁ, যদি একটা ভ্যালু দেখতে চান তাহলে আপনি এইভাবে দেখবেন, ইকো আচ্ছা অ্যারে এজ থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি ধরেন পিটারকে দিলেন। অনলি 35 আসতেছে, বুঝতে পারছেন? চ্যাটে স্যার লিখছি স্যার একটা, ওইটা দেখেন তো ওইভাবে করা যায় কিনা। আপনি ইটা দেখতে যাচ্ছেন কি জানি, ইন্ডেক্সটা দেখতে যাচ্ছেন। সবার স্যার ভ্যালু গুলো দেখতে যাচ্ছি স্যার। লুপের মধ্যে স্যার, এটা লুপের মধ্যে দিয়ে দেখেন কাজ করে। লুপের মতো এখানে কথা বলছেন, এখানে জি স্যার লুপের ভিতরে, জি স্যার এটা মনে হয় না কাজ করবে। জি স্যার এটা হলে তো ভালো। জি স্যার। এটা তো এইভাবে দেখলেন আপনি, তাই না? শুধু ভ্যালু গুলো দেখলেন, রাইট? জি স্যার ভ্যালু গুলো অ্যারের মতো করে অ্যাক্সেস করা যায় কিনা এটা দেখতে যাচ্ছি। ও হ্যাঁ, গেল তো। আপনি ডিরেক্ট অ্যারেতে অ্যাক্সেস করলেন, তাই তো? জি স্যার মানে আমরা যেভাবে স্যার ইন্ডেক্স ধরে ধরে অ্যাক্সেস করি h0 h1 h2, ঠিক তেমনি স্যার h পিটার h বেন h জো এইভাবে অ্যাক্সেস করা যায় কিনা এটা দেখতে যাচ্ছি। আচ্ছা একই সেম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফর ইচও বুঝে গেছি নাকি মোটামুটি? ফর ইচ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমরা নরমাল যেটা দেখছিলাম সেটা এখানে থাকুক, তাহলে ইজি থাকবে বিষয়টা। বলেন, ফর ইচ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সকালে কিন্তু ফর ইচ নিয়ে অনেকের প্রশ্ন ছিল। যেই ঘুমায় গেছে কিনা চেক দিছি, তারপরে সবাই সত্যি ঘুমায় গেছে। স্যার বলেন। হ্যালো বলেন। স্যার একটু সিঙ্গেল কালারটা একটু বুঝিয়ে দিবেন আরেকটু। সিঙ্গেল কালারটা, সিঙ্গেল কালারটা হচ্ছে কি আমি বলি। এই ফর ইচ এর কারণ হচ্ছে আগে অ্যারেটার নাম দিতে হয়। এই অ্যারেটার নাম হচ্ছে পুরো অ্যারেটা এর মধ্যে রয়েছে, তাই না? অ্যাজ আরেকটা নতুন ভেরিয়েবল ধরলাম, যে কোনো একটা নতুন ভেরিয়েবল ধরলাম, এর ভ্যালুগুলোকে এর মধ্যে মানে সেপারেট ভাবে পাস করে দিলাম, মানে সিঙ্গেল ভাবে পাস করলাম। এই সিঙ্গেল কালার লেখছি বলে তাই না, কিন্তু এমনি যে কোনো আপনি এনে এক্স লিখতে পারেন, আপনি এখানে এক্স লিখতে পারেন। তো এটার মধ্যে কি হয়েছে, এই টোটাল অ্যারেটাকে এর মধ্যে পাস করে দেওয়া হয়েছে এবং মানে ভ্যালুগুলোকে ভেঙে মানে আলাদা করে দেওয়া হয়েছে, এক একটা সেপারেট করে দেওয়া হয়েছে। একটা কালার করে দেওয়া। হ্যাঁ, এখন ওকে যখনই ডাক দিছেন, লুপটা চালাই দিছেন, ওই অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে সব ততগুলোই দেখাবে এবং একবার করে দেখাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ফর ইচ নিয়ে কারো কোনো প্রবলেম আপাতত নাই নাকি? না স্যার।
আচ্ছা, এরপরে কি আছে? ব্রেক কন্টিনিউ। এই ব্রেক কন্টিনিউটা আসলে কি? ফর এর সাথে দেখেন ইউজ করা হয়েছে, ডু হইলেও ইউজ করা যায়। এক্স এর মান 0, এক্স যতক্ষণ 10 এর থেকে ছোট ততক্ষণ দেখাবে, মানে 9 পর্যন্ত দেখাবে। এক্স কে এক এক করে ইনক্রিমেন্ট করেন। এই ব্লকের মধ্যে ঢুকে ইফ এক্স সমান সমান 4, যখন এক্স এর মান 4 হবে তখনই ব্রেক হয়ে যাবে। ইফ এর লজিক দিয়ে বলতেছে এফ এর মান যখন 4 তখনই ব্রেক হবে। ব্রেক মানে হচ্ছে, আমরা সুইচ কেসে দেখছি না, ব্রেক মানে হচ্ছে একটা স্টেটমেন্ট শেষ করে ওই ব্লক থেকে টোটালি বাইরে চলে যাওয়া। এই ব্লকে আর কোনো কাজ হবে না, বুঝছেন না? এই ব্লকে আর কাজ হবে না। জি স্যার। তো এক্স এর মান হচ্ছে 0 যতক্ষণ, মানে লুপটা যখন 4 বার ঘুরবে, লুপটা কয়বার ঘুরবে? লুপটা যখন 4 বার ঘুরবে তখন এই লাইন, এই লুপটা অফ হয়ে যায়, বাইরে চলে যাবে, ব্রেক আউট হয়ে যাবে। তারপরে করতেছে কি, ফরের মধ্যে যেভাবে ইকো দিছিল সেই ইকোটা এখানে বসায় দিছে, জাস্ট একটা কন্ডিশন এখানে দিছে। এখানে খেয়াল করেন, 1 0 1 2 3, মানে 4 বার ঘুরছে, 4 বার ঘোরার পরেও আর কন্টিনিউ করে নাই, ব্রেক করে চলে গেছে, কানেকশন ব্রেক করে দিছে, তাই তো? এটা হচ্ছে ডাউনলোডের ব্যাপারটা আমি Yes, জানি sir. না, ডাউনলোডের ব্যাপারটা আমি জানি না। ডাউনলোড যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে আমি শিওর না। যেমন ধরেন এসটি ট্রাক যেটা ছিল, এটা মাঝে মাঝে কিছু কিছু সাইট ডাউনলোড করতে পারে না, এটা কি করে, কানেকশন চলে যায় এবং ওই ফাইল থেকে আপনি ডাউনলোড করতেই পারবেন না, এরকম ভাবে তৈরি করা। তার মানে এরকম হতে পারে যে আপনি যদি লাইসেন্স দিয়ে ডাউনলোড করেন তখন এক লজিক, লাইসেন্স ছাড়া ডাউনলোড করলে তখন আরেক লজিক। আপনার 15টা ফাইল আছে, আপনি ডাউনলোড দিচ্ছেন, লাইসেন্স দিয়ে ডাউনলোড দিচ্ছেন, তখন দেখাবে কি, মানে অ্যারে দেখাবে 15টা আছে, আর এক্স এর মান ধরবে ধরেন 1, বলবে কি 15 অথবা সমান সমান যতক্ষণ হবে ততক্ষণ ডাউনলোড চলবে। কিন্তু আপনি ফ্রি ডাউনলোড করতে গেছেন, তখন ও কি করছে, একটা লজিক দিয়ে দিছে এরকম, যে মেন লজিকটা হচ্ছে এই যে 15 বা 10 এর থেকে ছোট হলে দেখাবে, আর ইফে যাই বলে দিছে যেহেতু ওর লাইসেন্স নিয়ে আসে নাই সেহেতু ওরে অর্ধেক ডাউনলোড করাই অফ করে দিবা, যেন ইউজ করতে না পারে জিনিসটা। কি করছে, ইফ এক্স 4 বার যদি মুভ করে, এই লুপটা 4 বার মুভ করে, তাহলে ব্রেক করে টোটাল কানেকশন ডিসকানেক্ট করে এলাকা থেকে বের হয়ে চলে যাও, এরকম কিছু একটা লুপটার কাজ। 1 2 3 4 বার ঘুরে আর নাই, আছে? এটা হচ্ছে ব্রেক কাজ করতেছে। কন্টিনিউর কাজটা একটু কনফিউশন আছে আমার কাছে, এটা আমরা যখন পিএইচপি শিখেছিলাম একদম বেসিক, তখন এগুলো ছিল না এইভাবে, কন্টিনিউ ব্রেক এগুলো এই ভার্সন, লেটেস্ট ভার্সনগুলোতে আপডেট হচ্ছে আর কি, আর থাকলে ওইভাবে হাইলাইটেড অবস্থায় ছিল না। দেখেন এখানে বলতেছে এক্স এর মান 0, ওয়াই এর মান এক্স 10 থেকে যতক্ষণ ছোট ততক্ষণ দেখাও, ইনক্রিমেন্ট করো। এখানে বলছে ইফ এক্স 4, তাহলে কন্টিনিউ কন্টিনিউ করতে বলছে। এখানে কি করছে দেখেন, 0 1 2 3, 4 নাম্বারটা নাই, এখানে 4 নাম্বারটা নাই, 5 6 7 8 9 পর্যন্ত গেছে। হিসাব অনুযায়ী 4টা দেখাইছে আগের বার, যেহেতু 4 দেখাইছে তখন আগের বার 4টা পর্যন্ত দেখাইছে, 5 নাম্বারটা দেখায় নাই। আর এখানে হচ্ছে কি 5 নাম্বারটা হাইড করে ও চলে গেছে, 5 নাম্বারটাকে হাইড করে ও চলে গেছে, 6 7 8 9 এরকম কন্টিনিউ করতে বলছে, যে পর্যন্ত কন্টিনিউ করতে বলছে ওই পর্যন্ত রেখে একটা ব্রেক দিয়ে ও কন্টিনিউ, মানে পরবর্তীগুলো কন্টিনিউ করে চলে গেছে। এই বিষয়টা আমি খুব একটা ক্লিয়ার না আসলে,
প্র্যাকটিক্যাল আমি খুব কোনো কাজ এই বিষয়ে করি নাই বিধায় আপনাদেরকে খুব ভালো করে বুঝাতে পারতেছি না যে আসলে কি। ভাইয়া মানটা চেঞ্জ করে দিয়ে দেখলেও দেখতে পারেন। না, মান চেঞ্জ করলে তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যদি আমরা বলি 5, তাহলে এখান থেকে 5টা চলে যাবে, 5 নাম্বারটা মেবি। 4 আছে, 5 নাই, দেখছেন? জি। আমরা এখান থেকে এক না প্র্যাকটিক্যাল, এর প্র্যাকটিক্যাল দেখার 6 নাম্বারটা নাই, সৌভাগ্যটা আমার 6 হয়। নাম্বারটা নাই এবার, না 5ই নাই। মানে এটা বোঝাচ্ছে এটা x এর মান যখন 5, এটা তো x এর মান যখন 5, সেটাকে ব্রেক দিয়ে ও কন্টিনিউ করবে। কন্টিনিউ করো। কিন্তু আসলে কি কাজে লাগে এটা বুঝতে পারতেছি না আর কি। অবশ্যই লাগে, নাহলে তো আর ইউজ করতেছে না। এবং এখানে ডেমো ফাইল হিসেবে থাকে যে কিছু ফাইল থাকবে না, বাকি ফাইলগুলো দেওয়া কোন রকম কাজ করবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি কোথায়? ফাংশনে। কোথায় আছি? ফাংশনে চলে গেলাম। ফাংশনে, এই ফাংশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এতদিন ফাংশন একরকম দেখছেন, আজকে দেখবেন কয়েক ভাবে ফাংশনের। আমরা এবার ফাংশনের কাজ করব। লুপের কাজ শেষ করলাম কেবল, না? ফাংশন, ফাংশন ডট পিএসপি। ফাংশন ডট পিএসপি তে আমরা দেখতে পাচ্ছি ফাংশন লেখার নিয়ম কি, মনে আছে সবার? ফাংশন লেখার নিয়ম কি? যারা প্রথম শিখলেন এবার, পিএসপি দেখলেন প্রথম, তাদের মধ্যে একজন বলেন তো ফাংশন দেখার নিয়ম, লেখার নিয়মটা কি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটা কোনো কথা? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে? আর কে আছেন নতুনদের মধ্যে? বাইরে হয় নাই কথা। আমি বলবো স্যার, শুরুতে স্যার ফাংশন কিওয়ার্ডটা আপনি ইউজ করতে বলতেছেন হবে। কেন? স্যার আমিও তো স্যার পিএইচপি পছন্দ। আমি তো বলছি জাভাস্ক্রিপ্ট পিএসপি একই রকম, বলছি না? ও আচ্ছা জি স্যার। ফাংশন ভাইয়া ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট, ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে ফাংশন লিখেন, তারপরে ফাংশন নেম। ফাংশন একটা কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড, এটা লিখতেই হবে। তারপরে আপনি নাম দিলেন, আমরা একটা ফাংশনের নাম দিলাম ফুল নেম। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে সিস্টেম। এরপর আছে ব্লক। এবার লিখলাম ইকো। দিস ইজ ফুল নেম ব্লক, এরকম কিছু একটা লিখে দিলাম। এবং আমরা এর বাইরে এসে ইকো করলাম। ইকো করা লাগবে না, ডিরেক্ট এইটুকু লিখে দিলাম। ফাংশন কল করার নিয়ম কি? এইটুকু কপি করে এখানে পেস্ট করে দেন, তাহলে ফাংশন কল করা হয়ে গেছে। আচ্ছা, এখানে চলে গেলাম। function.php, this is full name block. this is full name block, ঠিক আছে? তাহলে এটা ফাংশন, আমরা কিন্তু কোনো কিছুতে ইকো করি নাই, এখানে করছি ফাংশনের মধ্যে ইকো করে দিছে। মানে ফাংশনকে যখন ডাক দিছেন
যখন ডাক দিছেন তখন এই ফাংশনটা ঘুম থেকে জেগে উঠছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। আপনি যখনই ডাক দিছেন তখন অ্যাক্টিভ হয়ে গেছে, এবং অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ওর ভেতরে ঢুকে ও প্রথমে যে কাজটা পাইছে সেটা হচ্ছে ইকো করে দেখাই দাও দিস ইজ ফুল নেম ব্লক। ও ইকো করে দেখাই দিছে, আর কারো পারমিশন চাই নাই। চাইছে? বলেন। ফাংশন লেখার নিয়মটা বুঝছেন সবাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ফাংশন কলটা কি স্যার পিএইচপি ব্লকের বাইরে থেকে করা যাবে? না, পিএইচপি ব্লকের বাইরে তো পিএইচপি লেখাই যাবে না। আমি তো আরেকটা যদি পিএইচপি ব্লক ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে। এই পেজের মধ্যে তো জি স্যার, এই পেজে তা পাওয়া যাবে পিএইচপি, পারা যাবে। এই পেজের মধ্যে আপনি পাচ্ছেন, কোনো সমস্যা নাই। ভাইয়া হুম, আমার সেম একটু লিভ নিতে লিপ হবে। নিতে হবে। হ্যালো, জি ভাইয়া। খুব ব্যস্ততা? জি ভাইয়া। ঠিক জি আছে, একটু কাজ ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। Okay. আসি ভাই, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশন কল করা দেখলাম। এবার দেখেন আপনি ফাংশনটাকে, স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা পিএইচপি ফাইলের মধ্যে কি অন্য একটা পিএইচপি ফাইলের কোড অ্যাড করা যায়? হ্যাঁ, অ্যাড করা যাবে। আপনি পিএইচপি ফাইলটাকে ইনক্লুড করে নেবেন, ইনক্লুড করে অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এই ফাংশনটাকে কি করলেন, ইকো করলেন না, রিটার্ন করলেন। রিটার্ন, এটার মানে কি? এটার মানে হচ্ছে ফাংশনটা অ্যাক্টিভ হলো এবং সে একটা রেজাল্ট হোল্ড করে বসে আছে, দেখাচ্ছে না। তার কাছে একটা রেজাল্ট আছে। কার কাছে? এই ফাংশনের কাছে একটা রেজাল্ট অলরেডি আছে। সেটা কি? দিস ইজ ফুল নেম ব্লক। কথা শুনতে পাচ্ছেন আমার? গুড। ইকো মানে হচ্ছে, জি ভাই, ইকো শোনা মানে হচ্ছে ফাংশনটা যতক্ষণ না লিখবেন ততক্ষণ কিছু না। এই যে ব্যাপারটা আবার দেখি, আমরা ফাংশনটা লিখলাম না, কোথাও ডাকলাম না, কোথাও কোনো রেজাল্ট আমরা কিছুই দেখতে পাবো না। ঠিক আছে? আপনাকে ডাকলেন, আপনি ওকে এই জায়গায় ডাকলেন, আলাদা একটা ব্লক করে সেখানে ডাকলেন, ও কাজ করতেছে, ওইবার কাজ করতেছে, দেখছেন? কারণ আপনি ওকে ডাক দিচ্ছেন, ও সক্রিয় হয়ে গেছে। সক্রিয় হওয়ার কাজ কি দেখেন? সক্রিয় হয়ে ওই ব্লকের মধ্যে ঢুকে গেছে, এই নামে মিলে গেছে, ব্লকে ঢুকে গেছে, ঢুকে যায় ইকো পাইছে। ইকো মানে কি? দেখাও, ও দেখাই দিছে। এইবারে কথা হচ্ছে না, আমরা একটা অঙ্ক করতেছি বা অনেক বড় একটা প্রজেক্ট করতেছি, সেখানে কিছু ফাংশনের ভ্যালু যেটা বের হবে সেটা আমরা এই ফাংশনের মধ্যে হোল্ড করব, কিন্তু এটা দিয়ে কোনো কিছু ইকো করব না, কারণ এইটা আবার আরেকটা ফাংশনের সাথে যোগ বিয়োগ হবে বা অ্যাড হবে বা কিছু একটা হবে। বুঝাতে পারছি কথাটা? তার মানে এটা এটা এখন একটা ভ্যালু হোল্ড করতেছে, বাট এটা শো করতেছে না, কারণ কোথাও ইকো লেখা নাই। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি যদি ফাংশনটার নামও লেখেন তাহলেও কাজ হবে না, নাই। কিন্তু আপনি যদি এই ফাংশনটার আগে ইকো লিখে দেন, তাহলে কাজ হবে। তার মানে রিটার্ন করা ভ্যালুকে ইকো করে দেখতে হয়। রিটার্ন করা ভ্যালুকে কি করতে হয়? ইকো করে দেখতে হয়, নাহলে দেখা যায় না। ভ্যালুটা আছে কিন্তু ওটা কোনো জায়গায় শো হচ্ছে না, ওই শো করতে বললে বলতে হয় যে দেখাও। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। গুড। এটা দুইটা ওয়ে দেখলেন আপনি। এবার আরেকটা ওয়ে দেখব।
ভাই আরেকটা জিনিস, এই যে রিটার্ন দেওয়ার পরে আমরা একই ব্লকের মধ্যে ইকোটা দিতে পারতাম। ইকো এই পেজের মধ্যে 100 ব্লক পরেও দিতে পারবেন, এক ব্লকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। ওকে, এবার কথা হচ্ছে জি এটা অনেক সুন্দর করে উদাহরণ দেওয়া যেত, আমরা এটা পরে দেখতেছি, পরে উদাহরণ দিব দরকার হয়। আমরা এখন দেখব এর ভিতরে আমরা একটা ভ্যালু নিয়ে কাজ করছিলাম। ধরেন x সমান সমান এই লেখাটা লিখছিলাম, পুরো স্ট্রিংটাকে একটা ভেরিয়েবলে দিয়ে দিলাম এবং আমরা বলছি রিটার্ন কোনটা, এটাকে আমরা ফুল নেম ইকো করলাম। এই রিটার্নটা হচ্ছে যে রেজাল্টটা পাইছে, এই রিটার্ন রেজাল্ট পাইছে x এর মান, x এর মান এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, রাইট? ফাংশনের বাইরে তো এটা কাজ করবে না, করবে? না স্যার করবেন না। ফাংশনের বাইরে কাজ করবে না। কিন্তু আমরা যদি আরেকটা ওয়ে করি, আমরা একটু এখানে আসি, পিএইচপি ইকো এইচআর, আরেকটা ফাংশন লিখতেছি এখন। এখানে আমরা আরেকটা ফাংশন লিখতেছি, ফাংশন পারসন। আমরা এখানে লিখলাম এফ নেম ওয়াই নেম লাস্ট নেম এল লাস্ট নেম, এখানে লিখলাম পারসন নেম সমান ডট স্পেস ডট লাস্ট নেম। রিটার্ন সরি রিটার্নটা এখানে লিখলাম না, ওখানে লেখা যেত রিটার্ন হচ্ছে কে, বুঝা গেছে ফাংশনটা কেমন? ফার্স্ট নেম লাস্ট নেম পারসন নেম ইকুয়াল ফার্স্ট নেম লাস্ট নেম পুরা নাম নাকি? জি স্যার। এবার আমরা এটাকে কল দিলাম পারসন, এটা কি কাজ করবে? ইকোই দিলাম, সমস্যা নাই। এটা কি কাজ করবে? বিশাল একটা এরর, কেন বলেন তো? স্যার এফ নেম আর ওই এল নেমের ভ্যালু এস নেম আর এর নেমের ভ্যালু কোথাও নাই, না বাইরের থেকে দিচ্ছেন, না বাইরের থেকে দিচ্ছেন, না ভেতরেই আপনি অ্যাসাইন করছেন, কোনো জায়গায় নাই। তাহলে এরা কাজ করবে কেমনে? এখন আপনি একটা লোকের রেজিস্ট্রেশন করতেছেন, দুইটা ফিল্ড থেকে সে রেজিস্ট্রেশন করতেছে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, দুইটা ভেরিয়েবল থেকে আসতেছে না বলেন? জি স্যার। তো আমরা যদি কল করি ঠিক এইভাবে, এই পার্সনটাকে ডাক দেই, আমরা এটা ইকোই করি,
পার্সনটাকে ডাক দেই, তখন এই দুইটা ভেরিয়েবলকে এমন ভাবে বাইরে থেকে এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু এমন ভাবে কিক আপ করতে হবে যেন এর ভিতর পুশ হয়ে ঢুকে যায় ফাংশনের মধ্যে, এবং এই দুইটা ভেরিয়েবল ভ্যালু পায় এবং এই ঘটনাটা এক্সপ্রেশনটা কমপ্লিট করতে পারে। কথা ক্লিয়ার? বাইরে থেকে ঢুকবে, এখানে যেহেতু নাই তাহলে বাইরে থেকে ঢুকবে লোকাল এরিয়ায়, নাকি বলেন? জি স্যার। তাহলে এটাকে বলা হচ্ছে প্যারামিটার। এটাকে কি বলে? প্যারামিটার। এই দুটা কি প্যারামিটার, আবার এই দুটার আপনি ভেরিয়েবলও বলতে পারেন, এখানে লাগবেই না, কারণ এই দুটা যদি ভ্যালু পায় তাহলে এরা ভ্যালু পাবে, ঠিক না? আর যদি এইভাবে প্যারামিটার দেয়া থাকে আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে বাইরে থেকেই পুশ হবে এই ভেরিয়েবলটা, বাইরে থেকেই পুশ হবে। আমরা এখানে ডাক দিলাম পার্সনকে, এই পার্সনকে ডাক দিলাম, দিয়ে বলতেছি মুরাদ, প্রথম ভেরিয়েবলটা ভ্যালু দিলাম, তারপরটা খান। তাহলে এবার কি হয় দেখেন, মুরাদ খান। তার মানে যদি কোনো ফাংশনের ভেতরে ভেরিয়েবল দিয়ে অনেক কাজ করা আছে কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা নাই, তাহলে বুঝতে হবে এটা ডাইনামিক্যালি বাইরে থেকে যখন এই ফাংশনটা কল হবে তখন এই প্যারামিটার গুলো যদি না দেন, এই জায়গায় প্যারামিটার গুলো যদি না বসান, তাহলে এই ভেরিয়েবলের ভ্যালুগুলো এর ভেতরে ঢুকতে পারবে না। এই কল করার সময়, এই ফাংশনকে কল করার সময় যদি একটা দিছেন একটা নাও দিছেন তাহলেও কাজ হবে না, কারণ এই দুজনেরই ভ্যালু দরকার, নাহলে এখানে কাজ করতে পারবে বলেন? না স্যার। কাজ করতে পারবে না। এই জন্য এই দুইজনকে এই প্যারামিটার জিনিসটা খুব ভালো বুঝতে হবে, কারণ অ্যাডভান্স লেভেলে প্যারামিটার প্যারামিটার বলে মাথা খারাপ করে দেবে। যদি আপনি এখানে বুঝে ফেলেন আসলে প্যারামিটার আসলে কিছু না, ওটা একটা ভ্যালু, ভেরিয়েবল, তাহলে হয়ে গেছে। যখন আপনি একটা ডাক ডাক দিছেন ফাংশনটাকে, তখন আপনি জানেন যে এর ভেতরে দুইটা ভ্যালু নিয়ে কাজ হবে, সেই দুটার নিজস্ব কোনো ভ্যালু লোকাল এরিয়াতে নাই, তাহলে আপনাকে পুশ করতে হবে, এইভাবে পুশ করে দিবেন। বুঝতে পারছেন কথাটা? হ্যালো? জি স্যার। স্যার এই কাজটা মানে প্যারামিটার ছাড়া এফ নেম আর এল নেমের ফাংশনের বাইরে যদি আমি অ্যাসাইন করে দিতাম ভ্যালু, সেক্ষেত্রে করা যেত তাহলে স্যার? আপনাকে গ্লোবাল কিওয়ার্ডস ইউজ করতে হতো। আমরা আরেকটা আচ্ছা, গ্লোবাল। ওই যে গ্লোবাল লিখছিলাম মনে আছে? জি স্যার, জি স্যার। ওইটা ওইটা ওই যে সেক্ষেত্রে আমরা একটু দেখে রাখি, নাহলে আবার মানে অনেকের মনে আসতেছে না বিষয়টা কেমন। আমরা এখানে ইকো দিলাম, আমরা এখানে আবার ফাংশন লিখলাম, এক্স এর মান দিলাম এক্স এর মান কার নাম দিব? এমডি মামুন। আচ্ছা, ওয়াই এর মান দিচ্ছে হচ্ছে কি, হাওলাদার না সর্দার মামুন? হ্যালো? আচ্ছা, যাই হোক, সর্দার লিখলাম নাকি না হাওলাদার, কোনটা? হাওলাদার লিখি, ভালো মান আছে, মামুন হাওলাদার। আপনাদের বরিশালে হাওলাদার পরিবহন আছে না? আচ্ছা, এবার আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশন, তারপর লিখলাম টেস্ট নেম। এখানে লিখলেন ইকো এক্স প্লাস ওয়াই $sign এক্স ডট ডট ওয়াই।
মানে এইটার নামের পাশে এইটা বসবে, মাঝখানে একটা স্পেস আসবে। এবার কথা হচ্ছে এই এক্স ওয়াই এর কোনো ভেরিয়েবল কিন্তু ফাংশনের মধ্যে নাই, আছে? এটা বাইরে থেকে পুশ করার কোনো জায়গা আমি দেখতেছি না, টেস্ট লিখে দিছি। বাইরে থেকে পুশ করার কোনো জায়গা নাই, তাহলে এটা ফিক্সড। আমার কি করতে হবে তখন? কি করতেছি, এখানে এক্স লিখতেছি, গ্লোবাল গ্লোবালস না, গ্লোবাল শব্দটা কি, মানে কিওয়ার্ডসটার নামটা জানি কি, গ্লোবাল এরকম এক্স আর গ্লোবাল ওয়াই। তার মানে বাইরের যে পেজে ওপেনে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলা। তাহলে এখানে দেখা যাবে এমডি মামুন হাওলাদার লেখা আসতেছে। তাহলে ভেরিয়েবলটা কোথা থেকে পাইছে? বাইরের থেকে আসতেছে, ফাংশনের বাইরে থেকে আসতেছে, এবং এটা কল করার সময় পুশ করা হয় নাই, এটাকে কল করার সময়ও পুশ করা হয় নাই। সেক্ষেত্রে কি প্রবলেমটা হয়েছে? সেক্ষেত্রে প্রবলেমটা হয়েছে এটা যে গ্লোবাল লিখে দিতে হয়েছে আমাদের সামনে, কিওয়ার্ডস দুটাকে গ্লোবাল বানায় দিতে হয়েছে যে এই দুইটা কিওয়ার্ডস আসলে বাইরে থেকে আসবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। তাহলে আপাতত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফাংশন, অ্যারে, লুপ, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। অপারেটর, এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট। অন্যান্য জিনিসগুলো প্রয়োজনে সার্চ করলেই পারবেন, কিন্তু এই জিনিসগুলো না বুঝলে তো সমস্যা। স্যার একটা ওই আরো আগে কোশ্চেন করা উচিত ছিল স্যার, ওই জাভাস্ক্রিপ্ট যেরকম করে আমরা ইন্টারনাল এক্সটারনাল ডিভাইস করতে সাউন্ড পারবো না, হচ্ছে এটাও কি আমরা পিএইচপি কে? মাইক্রোফোনটা প্রচুর হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু অনেক অনেক আওয়াজ হচ্ছে, মানে গেল গেল কান গেল। হ্যালো, হ্যাঁ সিদ্ধার্থ ভাই বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? সিদ্ধার্থ ভাই হ্যালো। স্যার এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ স্যার, জাভাস্ক্রিপ্ট যেরকম আমরা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল দুইভাবে ব্যবহার করতাম না, হ্যাঁ হ্যাঁ, এরকম পিএইচপিও কি আমরা দুইভাবে ইউজ করব? পিএসপি কয়ভাবে ইউজ করবো? আমরা একটু আগে দেখছি ডিরেক্ট পিএসপি লেখা যায়, index.php ভিতরে। হ্যাঁ। আবার দেখা যাচ্ছে এইচটিএমএল এর মধ্যে পিএসপি লেখা যাচ্ছে, এইচটিএমএল এর মধ্যে পিএসপি লেখা যায়, পিএসপির মধ্যে আবার এইচটিএমএল লেখা যায়, তাও তো আমরা দেখছি না? এই যে পিএসপির মধ্যে এইচটিএমএল, জি স্যার, পিএইচপির ভিতরে। পিএসপির মধ্যে হ্যাঁ এইচটিএমএল জি লিখছি, স্যার। একদম প্রত্যেকটা আলাদা আলাদা। আবার এইচটিএমএল এর মধ্যে ডিরেক্ট পিএসপি লিখলাম, এই যে এখানে শুরু, এই ব্লক শুরু, এই ব্লক শেষ, মাঝখানে সব এইচটিএমএল চলে গেছে ইকোর ভ্যালু হিসেবে। তাহলে এই কয় রকম তো আমরা দেখলাম। আবার ইন্টারনাল এক্সটার্নাল ব্যাপার হচ্ছে আমি একটা পিএসপি ফাইল, ফাংশন ফাইল রেডি করে রাখছি খালি ফাংশনের মধ্যে, তাই না? আমরা এই ফাইলটা জি এর স্যার। উপরে ইনক্লুড নামে একটা ইয়ে আছে, আমরা পরে দেখব। ইনক্লুড নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে ইনক্লুড করে নিলাম, রিকোয়ার করে নিতে পারি। এইভাবে নিলে এখানে আমার ওই ফাংশন গুলো সব এই পেজের মধ্যে আমরা কল করতে পারবো। এক্সটার্নাল ফাংশনের একটা কল। আচ্ছা আচ্ছা, স্পেসিফিক ফাংশনের জন্য স্পেসিফিক ভাবে আমরা ইনক্লুড দিয়ে বা রিকোয়ার দিয়ে কল করে হ্যাঁ, নেব। যেমন ধরেন ওকে আপনি স্যার। মজার বিষয় একটা খেয়াল করেন, আপনি এইচটিএমএল পেজে 5টা পেজ বানাইছেন, প্রত্যেকটার হেডার ফুটার আছে না? জি স্যার। হেডার ফুটার একই ডিজাইন না? যখন এটা পিএসপি তে কনভার্ট হবে তখন আপনি হেডার নামে একটা হেডার ডট পিএসপি নামে একটা ফাইল বানাবেন,
সেটা শুধু হেডার কোডটুকু থাকবে। আর একটা footer.php একটা ফাইল নাম পাবেন, সেখানে footer.php টুকু HTML টুকু থাকবে ওখানে। কথা বুঝছেন? এবার আপনি কি করলেন, মেইন বডিতে প্রত্যেকটা পেজের মেইন বডিতে হেডার আর ফুটারকে জায়গা মতো উপরে এবং নিচে ইনক্লুড করে দিলেন। তার মানে আপনার 5টা পেজে হেডার ফুটারকে আপনি পাচ্ছেন, বাট আপনি 5টা পেজে কিন্তু হেডার ফুটার লেখেন নাই। আপনি লিখছেন একটা জায়গায় লিখে রাখছেন হেডার আর ফুটার। তার মানে আপনি যে এখন কষ্ট করে 5টা পেজে লিখতেছেন, ওই সময় কিন্তু ওইটা হবে না। একটাই ফাইল থাকবে হেডার, ওই ফাইলটাকে আপনি যতগুলো পেজের হেডার হিসেবে ইউজ করতে চান জাস্ট ইনক্লুড করে দিলেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার, জি স্যার, এই যে এই পিএইচপিটা আমরা এইভাবে শিখবো, এই কোডটা এইভাবে শিখতেছি কেন? এই পিএইচপি শেখার পরে আমরা লারাভেলে কিছু জিনিস সহজে পেরে যাব। লারাভেল সেটিংটা দেখতে পারবো। লারাভেল দেখলে আমাদের মাথায় আসবে যে আসলে অ্যাডমিন প্যানেল কিভাবে চলে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ঢুকে আমরা কি করব? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখবো, কাস্টমাইজেশন দেখবো, প্লাগইন ইনস্টলেশন গুলো দেখবো, কি কি ইম্পর্টেন্ট প্লাগইন আছে যেগুলো অ্যাভেলেবল ইউজ করা উচিত, হ্যাঁ, এগুলো দেখবো। আচ্ছা, তারপরে কি হয়েছে, আমরা ওয়ার্ডপ্রেস সংক্ষেপে অল্পের মধ্যে HTML টু ওয়ার্ডপ্রেস মানে বুটস্ট্র্যাপ টু ওয়ার্ডপ্রেস কি করে বানানো যায় সেটা দেখবো। তখন আমরা এই জিনিসগুলোর মজা আরো বেশি পাবো। যে এগুলো তো পিএইচপিতেই ছিল, ব্যাপারটা বুঝছেন? জি স্যার, এগুলো তো পিএইচপিতেই ছিল। এই জন্য আমরা এই জিনিসগুলো এত ভালোভাবে দেখলে আমাদের মানে ওয়ার্ডপ্রেসটা যারা পিএইচপি কোর খুব ভালো বোঝেন এবং তারা পিএইচপি দিয়ে যারা একটা অ্যাডমিন প্যানেল বানাইছেন অলরেডি, তারা ওয়ার্ডপ্রেস জাস্ট ওই জিনিসগুলো ওখানে যায় খোঁজা শুরু করবেন। তাহলে আমার এখানে ওইটা কই, এখানে এটা কই, এটা ওইটাকেই মানে আপনাকে এখন যখন শিখবেন, নর্মালি যারা ওয়ার্ডপ্রেস পারেন না তারা যখন শিখবেন আসলে কি কি আছে জানেন না, খালি আগাচ্ছেন, ঠিক না? আর যখন পিএইচপি জানেন এবং পিএইচপির মাধ্যমে জানেন কি করে একটা অ্যাপ্লিকেশন কন্ট্রোল করে, তখন আপনি ওইখানে যাই ওই জিনিসগুলোই খুঁজবেন যে ইনক্লুড কেমনে করে, লুপ কেমনে করে, হ্যাঁ, তারপরে কিভাবে এটা করে যায়, ট্রিম কিভাবে করে। এই যে বিষয়গুলো মাথার মধ্যে আগের থেকে আপনার জানেন যে একটা অ্যাপ্লিকেশন আসলে কি থাকে। তাহলে ওয়ার্ডপ্রেস তো পিএইচপি দিয়ে বানাইছে, তাহলে ওয়ার্ডপ্রেস পিএইচপি লাইব্রেরি ইউজ করছে, তাহলে আমরা ওখানে করব, আমরা ডিরেক্টও পিএইচপি ওর মধ্যে লিখে দিতে পারবো প্রয়োজনে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তো আমরা যখন এতটুকু করতে পারি যে এই কোর্স শেষ করার পরে আমরা বুঝে যাব যে একটা অ্যাপ্লিকেশন আসলে কি, এর মধ্যে কি কি থাকতে পারে বা কি কাজে লাগে, মিনিমাম লেভেল ধারণা থাকবে। এবং এর পরে যদি আমরা কখনো পিএইচপি শিখতে যাই, পিএইচপি যখনই শিখতে যাব তখন পিএইচপি বলতেছি, যদি ওয়ার্ডপ্রেসটাকেই শিখি ভালো মতো, 15 থেকে 20 দিন বা 30 দিনের মধ্যে যেন ওয়ার্ডপ্রেস আমরা খুব ভালো বুঝে ফেলি আসলে কি করতে হবে। ক্লিয়ার? সে আমি হ্যাঁ সে স্যার, আমি শিখাই আর আপনি ইউটিউব দিয়ে দেখেন, তখন আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আপনি ইউটিউবের অ্যাডভান্স লেভেল ট্রেনিং গুলোই দেখে বুঝে ফেলবেন, ও তাই, এরপরে তো এটা হবে, এরপর তো এরকম কিছু হবে। তাহলে ওইখানে লুপ এখানে নাম কি, ওইখানে ইনক্লুড এখানে নাম কি, হ্যাঁ, ওইখানে ফাংশন এখানে নাম কি। বুঝা গেছে বিষয়টা? দ্যাটস ইট, আর কিছু না। যেমন ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানালেন পিএইচপি দিয়ে এখানে, ঠিক না? এখানে ক্যালকুলেটর বানালেন পিএইচপি দিয়ে, ওইটার এই ওয়ার্ডপ্রেসে বলতেছে কি প্লাগইন, ওটা একটা প্লাগইন। আপনি এরকম পিএইচপির একটা প্লাগইন নামাই নিয়ে আসবেন, আইনে ইনস্টল করবেন। ওরা একটু ডাইনামিক ভাবে ইনস্টল করাটা দেখাইছে, আর কিছু না। তার মানে আপনি যদি পিএইচপি খুব কোর ভালো জানেন, খুব ভালো বুঝে ফেলেন পিএইচপিটা কি, তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগইন নিয়মিত বানাতে পারবেন। আর প্লাগইন বিজনেস অনেক মানে অনেক হাই লেভেল থিংকিং নিয়ে যদি আপনি কোনো মার্কেটিং ম্যানেজারের মাধ্যমে জেনে, অনলাইনে যারা মার্কেটিং এর জব করতেছে বা বিজনেস, এই ওয়েব বিজনেস নিয়ে ঘাটাঘাটি করতেছে ই কমার্সের উপরে, তাদের সাথে আপনি কথা বললে বুঝবেন ওদের কি ধরনের প্লাগইন দরকার। আপনি এই ধরনের প্লাগইন বানান, আপনাকে হায়ার করে রাখবে। আবার এই ধরনের প্লাগইন বানায় আপনি নিজে একটা ওয়েবসাইট করে একটু মার্কেটিং করেন, এগুলো সেল হবে। ভাই মানুষের এগুলো দরকার। আপনি চিন্তা করেন আমি বানাবো, আমার তা কে নেবে, কে ঠেকছে? আপনার তো দরকার আপনি বানান, সুন্দর কোয়ালিটি বানান, এটার মার্কেটিং করেন, আপনি মানুষের কাছে পৌঁছান জিনিসটাকে নিয়ে, মানুষ কিনবে। বুঝতে পারছেন কথাটা? ওয়েব জি স্যার, আসলে জব করার জায়গা না। আপনি আমরা যারা ডেভেলপার হব, ব্যবসা। যারা মার্কেটিং হব,
ওয়েব আসলে জব করার জায়গা না, এটা বিজনেস করার জায়গা। আপনি আপনার ওন বিজনেস তৈরি করেন, আপনি প্রোডাক্ট রেডি করেন, প্রোডাক্ট সেল করেন, আপনি আপনার লোগো, আপনার ব্র্যান্ড তৈরি করেন, ব্র্যান্ড লাগাই দেন, এটা আমার অমুক ব্র্যান্ড। আর যারা চিন্তা করতেছেন না এত চিন্তা কষ্ট মষ্ট করা যাবে না, এত কঠিন জিনিস হ্যান স্যান, তাহলে ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে আমরা সবাই জব করব। প্রাথমিক পর্যায়ে আমরা সবাই জব করব, কারণ এটা শেখার অনেক অনেক জায়গা আছে, অনেক কিছু শেখার আছে। কারণ আপনি 50-100 ওয়েব পেজ ডিজাইন না করলে বুঝবেনই না ফিচার কি কি লাগে, কি কি ফিচার তাদের দরকার, কি কি সুবিধা তারা একটা ওয়েব পেজে চায়, কোন ধরনের সার্ভিস ওয়েবসাইটে অ্যাড করা থাকে বেশি বেশি। 50-100 ডিজাইন না করলে কি আপনি এগুলো বুঝবেন বলেন? তাহলে আপনি বিজনেসটা করবেন কি করে? আগে আপনি মার্কেটে ঢুকেন, আগে আপনি বুঝেন কি কি সার্ভিস লাগবে, সবকিছু ক্লিয়ার করেন, আপনি ফিল্টারিং করেন, লিস্ট করতে থাকেন যে আজকে এই ওয়েবসাইটে নতুন একটা প্লাগইন ইউজ করলাম, এই ওয়েবসাইটে নতুন একটা স্ক্রিপ্ট ইউজ করলাম, করতে করতে দেখবেন আপনার কাছে হিউজ ডাটাবেস চলে আসছে যে এরকম এরকম জিনিস লাগবে। আপনি সব জিনিসগুলো খাটাখাটনি করে বানাই ফেলেন, আপনার ওয়েবসাইট বানান, সেখানে আপনি সব পেমেন্ট মেথড ইউজ করেন, যার দরকার হবে সে কিনে নেবে। বুঝাতে পারছি আপনাকে? জি স্যার, বুঝতে পারছি। এটাই, যে আসলে কি অনেকে চিন্তা করতেছে কতদিন জব করব, একটা জব শেষ হয়ে গেলে আরেকটা জব কবে আসবে। আসলে বিষয়টা তো এরকম না, জব করবেন এক্সপিরিয়েন্সের জন্য, দেন আপনি আপনার বিজনেস ক্রিয়েট করবেন। এখানে এটা বিজনেস ক্রিয়েটের জায়গা, এখানে আপনার জব আপনি বানাবেন। কথা বোঝা গেছে? একদম। ওকে, তাহলে কি আমরা আজকের মতো এখানে অফ